শুরুতে কি লিখছিলাম আমি? আয়ত লিখছিলাম না? তো আয়ত, আয়ত হলো জাস্ট এই যে এরকম। আমি সামান্তরিকের বিষয়টা বুঝাবো আর কি। দুই বাহু সমান ও সমান্তরাল এবং কর্ণদ্বয় সমান, তাই না? হ্যাঁ, তাহলে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, এই যে দৈর্ঘ্য বলি আর প্রস্থ বলি, সবই বাহু, কর্ণদ্বয় সমান, তাহলে এটা কি হয়ে গেল? আয়ত হয়ে গেল। আচ্ছা, এখানে আপনাকে মনে রাখতে হবে, আমরা যদি র্যাঙ্কিং করি, খালি সংজ্ঞা মাত্র এইটুকু, ABCD। দেখেন দেখেন AB সমান CD, আবার AB সমান্তরাল CD, এটুকু লিখলেও হবে। সমান্তরাল মানে এইভাবে টান দেন, CD। মনে রাখবেন, কোন চতুর্ভুজের দুইটা বাহু যদি সমান ও সমান্তরাল হয়, তাহলে বাকি দুইটা অটোমেটিক সমান ও সমান্তরাল, বাকি দুইটা না লিখলেও সমস্যা নেই। এইভাবে একবার সংজ্ঞা আসছিল 30তম BCS এ। মানে দুইটা বাহু সমান আর সমান্তরাল, তাহলে বুঝে যাবেন বাকি দুইটা অটো সমান সমান্তরাল হয়ে গেছে। এর সাথে এই এই অবস্থাটার নাম সামান্তরিক। এই যে অবস্থাটা, এই অবস্থাটার নাম সামান্তরিক। কিন্তু এই সামান্তরিকটার মধ্যে যদি দেখা যায় যে AC সমান BD হয়ে গেছে, ACBD মানে কর্ণ দুইটা সমান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কোণ 90, তার মানে এই সামান্তরিকটাই আয়ত। সবই সামান্তরিক, কারণ সবার মধ্যে এই কন্ডিশন আছে, ওই ট্রাপিজিয়াম বাদ দিয়ে। এবং ওইটা আরেকটা প্রশ্ন, যে নিচের কোণটি সামান্তরিক নয়, ট্রাপিজিয়াম শুধু সামান্তরিক না, বাকি সব সামান্তরিক। এবার বুঝছেন? তারপরে আরো 5 মিনিট লাগবে, আমি দেখাচ্ছি কেন আরো ডিপে নিতে পারবো এই সামান্য কনসেপ্টটাকেই, সেটা ওয়েট করতে হবে। দেখেন আপনি কিভাবে চিন্তা করতে পারবেন। আয়তর পরে আমি কি লিখবো এবার? বর্গ। তো বর্গ মানে সব বাহু সমান, তাই তো? সব সমান, তাহলে আমি বাহুগুলার আগে ABCD একটা র্যাঙ্কিং করি, আর সব কি ধরলাম? A। আবার কর্ণ দুইটা কি সমান। এখন আমরা এইভাবে বলতে পারতাম যে আহ এখানে সব সমান, এটা বলতে হবে যে AB সমান কি BC সমান, বলেন CD সমান DA। মেইনলি সব বাহু সমান, তখনই আমার ধারণায় আসবে যে সে বর্গ বা রম্বস। তারপরে যখন আমি আবার AC সমান BD বলবো, তখনই বর্গ। আর এটা সমান না হলে, এটা সমান না হলে এটাই সামান্তরিক, এটা সমান না হলে এটাই রম্বস। আর ট্রাপিজিয়াম আলাদা। এখন দেখেন, সামান্তরিকে গেলে পুরো বিষয়টা আমি বুঝাতে পারবো যে সামান্তরিকের যে সংজ্ঞাটা আছে ওইটা সবার মধ্যেই আছে, কিন্তু এই সবার সংজ্ঞা আবার সামান্তরিকে নাই। এটা বুঝতে সময় লাগবে, পেঁচ আছে। সামান্তরিকের সংজ্ঞা সবার মধ্যে আছে, কিন্তু সবার সংজ্ঞা সামান্তরিক। এই জন্য সবাই সামান্তরিক, কিন্তু সামান্তরিক বললেই সব বুঝায় না। হ্যাঁ, এত সোজা না। সামান্য বাংলা কথা মাথায় নিতে দেন না, মাথা কি অবস্থা, গরম হয়ে যাবে মাথা। আমি আবার দেখাচ্ছি, 5 মিনিট চলে যাবে এই বোঝার জিনিস বুঝতে। এরকম অনেক বিষয় আছে। তারপর ট্রাপিজিয়াম আঁকতেছি। আর এখানে কয়টা লিখছি? আচ্ছা, পাশেই লিখি, যেহেতু পুরোটা একসাথে ছোট করে দেখাবো না, পাশেই লিখি। তাহলে এখন আমি বলবো রম্বস। কি বলবো? রম্বস। সবাই যে সংজ্ঞা শিখছে, সংজ্ঞা শিখলেই হবে না, এখন যেটা বলতেছি ওটা একটা প্রশ্ন। রম্বস চার বাহু সমান। হ্যাঁ, একই। বর্গ আর রম্বসের এই বৈশিষ্ট্যটা একই। আচ্ছা বলেন তো, রম্বসকে আমরা কি বলতে পারি? রম্বস একটা সংকর। বলেন, বর্গ আর সামান্তরিক, বলেন। বর্গ আর সামান্তরিকের সংকর প্রজাতি হলো রম্বস। রম্বসের মধ্যে সামান্তরিকের বৈশিষ্ট্য আছে, আবার বর্গের বৈশিষ্ট্যগুলো আছে। দেখবেন অর্ধেক বৈশিষ্ট্য বর্গের, অর্ধেক সামান্তরিক। ওই সব লেখা আছে। আমি আমি যে শীটটা দিচ্ছি ওই শীটটা দেখাবো না, সব সংজ্ঞা সুন্দর করে লেখা আছে, কোনো কিছু মিস হওয়ার সুযোগ নাই। কারণ আমি আজকে যে শীটটা দিব এটা আরো আপডেটেড। আপডেটেড মানে আগে একটা শীট দিচ্ছি, আজকের মধ্যে ম্যাথ সহ আছে। শীট দেখে তো মাথা নষ্ট হয়ে যাবে, 16 পৃষ্ঠার শীট, অঙ্ক সহ সাজানো। খালি হাতে কেউ যাবে না। সব সমান, দেখেন সব কি, কিন্তু পড়াটা খুব সংক্ষেপে দেখানো যায়, ব্রিফলি পড়া যাবে, ব্রিফলি পড়তে পারবেন আপনি। সব সমান, চার বাহু সমান, কিন্তু এই যে AC নট ইকুয়াল টু কি
বিডি। বুঝছেন এবার বিষয়টা? কেন তো চোখে দেখেন না কেন? এটা না হইলেই, কেন না, এটা না হইলেই সব সব বাহু সমান হওয়ার পরেও যদি কর্ণ দুইটা অসমান হয়, একটা ছোট একটা বড় হয়, এটার নামই রম্বস। কেন টেন বলে লাভ নাই, এটা মেনে নিতে হবে। সূত্রের কি হলো এটা? এটা তো তথ্য, এটার এটার শেপটার সম্পর্কে বৈশিষ্ট্য বলতে পারেন। ক্লিয়ার? কিন্তু আপনি সবসময় প্রশ্ন করেন ওটা একটা সূত্রের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে কিনা? সূত্র মানে, ঠিক আছে কিনা? এখন কি লিখছি আমি? হ্যাঁ, এটাও প্রশ্ন করছে নাকি? প্রশ্ন করে সে অস্কার পাবে। মানুষ উত্তর দিয়ে স্লামডগ মিলেনিয়ার হয়, আছে না? একজন কোটি টাকা পাইছিল, হ্যাঁ, প্রশ্ন করে পেয়ে যাবে। উত্তরদাতা শব্দ উড়ে পালাবে, দেখা গেলো প্রশ্ন করতে পুরস্কার নিচ্ছে এবার, কারণ উত্তর তো নাই কেউ। প্রশ্নে এত জর্জরিত করবে ওই অনুষ্ঠানে গেলে, রেকর্ড হবে আরেকটা। তো খেয়াল করেন, তো এখানে কিন্তু সব সমান না, তাই না? শুধু বিপরীত গুলা। তাহলে বিপরীত গুলা, তাহলে সামান্তরিকের বৈশিষ্ট্য হলো জাস্ট এইটুকু, বলেন এ বি সমান সিডি, আবার এ বি সমান্তরাল সিডি। দুইটা বললেই হয়, মানে এই দুইটা বাহু সমান ও সমান্তরাল, আর কিছু বলা লাগে না। বিপরীত দুইটা বলা লাগতেছে না। যার দুইটা বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ অসমান, সেই সামান্তরিক। কর্ণ অসমান মানে এটা তো দেখাই যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে এসি নট ইকুয়াল টু কি বিডি। এখন এই যে দুইটা বাহু সমান ও সমান্তরাল, এটা সবার মধ্যেই আছে, কারণ দেখেন এখানেও তো চারটা বাহু সমান, কিন্তু আমরা যদি বিপরীত দুইটা নিয়ে চিন্তা করছি, বিপরীত দুইটা সমান ও সমান্তরাল, তাহলে বিপরীত দুইটা সমান ও সমান্তরাল, সবারই তো বিপরীত দুইটা সমান ও সমান্তরাল, এই কারণে সবাই সামান্তরিক। মানে সামান্তরিকের যে নর্মাল যে কনসেপ্টটা, সামান্তরিকের মূল কনসেপ্টটা আছে এই জায়গার মধ্যে, এটুকু মধ্যে। বলেন আগে, বলেন বিপরীত দুইটা সমান ও সমান্তরাল, বলেন এর নাম সামান্তরিক। এবার আসেন, তাহলে সবাই সামান্তরিক, কারণ এটুকু ঘটনা সবার মধ্যে আছে, সবাই সামান্তরিক। কিন্তু একটা সামান্তরিক সে বর্গ হবে কিনা তার জন্য এই এতগুলো কন্ডিশন লাগে। একটা সামান্তরিক রম্বস হবে কিনা তার জন্য এরকম কন্ডিশন লাগবে, যে আগে চারটা সমান হওয়া লাগবে। বিপরীত দুটো তো সমান সমান্তরাল আছেই, বাকি দুটাও একই সমান হয়ে যাওয়া লাগবে। এরকম আরো কন্ডিশন মিললে তখন এই সামান্তরিকটা হয়ে যাচ্ছে রম্বস। আমি কি বুঝতে পারছি কিনা? এই যে এবার ভাবেন, না ভাবতে পারলেও আরো ব্যবস্থা করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। দেখেন এই সামান্তরিকটা কি হয়ে যাবে রম্বস, এই সামান্তরিকটা কি হয়ে যাবে বর্গ। এইটাই একটা প্রশ্ন, আপনি খুঁজে দেখেন। তাইলে বলেন এই সামান্তরিক আবার মানুষের মতো, বলেন সামান্তরিক মানুষ, মানুষ মানে সে যে কোনোটাই হইতে পারে, সে পুরুষ হইতে পারে, সে মহিলা হইতে পারে, সে থার্ড পার্সন হইতে পারে, তৃতীয় কোনো কিছু হইতে পারে। ক্লিয়ার? এবার আসেন, মানুষ বললেই বোঝা যাচ্ছে না সে কি, মানুষ মানে মানুষ। কিন্তু আপনি যখনই বললেন যে এই উনি একজন পুরুষ, যখনই পুরুষ বলছেন সঙ্গে সঙ্গে সে কার মধ্যে পড়ে গেল? মানুষের মধ্যে পড়ে গেল। উনি একজন মহিলা, সে মানুষের মধ্যে পড়ে গেল। উনি একজন শিশু বা অন্য কিছু, সে মানুষের মধ্যে পড়ে গেল। এই তো, এর থেকে আর প্যাঁচ লাগার কথা না আসলে। দেখেন মাথায় না ঢুকলে আর কি করা। সামান্তরিক হলো মানুষ, আর এরা হলো পুরুষ মহিলা এরকম, এরা অটোমেটিক মানুষ। কিন্তু মানুষ বললেই হুট করে একটা সামান্তরিক বললে আপনি দাবি করতে পারেন না এই স্যার যেহেতু বলছে সবাই সামান্তরিক। হ্যাঁ, সেটা অন্য অর্থে, এদিক থেকে ওটা সামান্তরিক, কিন্তু ওদিক থেকে বললে আলাদা আলাদা কন্ডিশন। আমি বললাম এটা একটা সামান্তরিক, ও তাইলে এটা একটা বর্গ। নো, বর্গ হওয়ার জন্য তো অনেক কন্ডিশন লাগবে। এই সবাই স্বীকার করেন, মনে করে তো অনেক শিখে ফেলছে। বলেন, এবার বুঝতে পারছি। হ্যাঁ, এখন সূত্র একটাই, ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা হয়তো এখানে লিখতেছি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এবি, ঠিক আছে? দেখেন সবার সূত্র একটাই,
বলেন ক্ষেত্রফল। আমি যদি সবার ক্ষেত্রফল চিন্তা করি তাহলে একটাই সূত্র আসবে, কি আসবে বলেন? ভূমি গুণ উচ্চতা, এটা আসতেছে। হ্যাঁ, এখানে হয়তো আমার এ বি আসতেছে, এখানে স্কোয়ার আসতেছে, এখানেও ভূমি উচ্চতা দিয়ে পরিমিতি অংশে আছে, ভূমি আছে, মানে যে কোনো এক বাহু ভূমি, খালি উচ্চতা জানা থাকলেই হচ্ছে। আর নাহলে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, সেটাও দুইটা ত্রিভুজে ভাগ করে দুইটা ত্রিভুজের হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা জোড়া দিয়ে আনছে, ওটা প্রমাণ করে দেখাতে পারবো। তো রম্বসেরটা কেন হাফ ইন্টু D1 D2। আর সামান্তরিক স্পষ্টতই বইতে লেখা আছে ভূমি উচ্চতা, এটাই লেখা আছে। আর ট্রাপিজিয়াম এটাই ভূমি উচ্চতা, হয়তো আপনি বুঝতে পারবেন না কেন, হাফ ইন্টু সমান্তরাল বাহুর যোগফল ইন্টু উচ্চতা এভাবে লিখে রাখছে। আর পরিসীমা কমন কনসেপ্ট, বলেন সব বাহুর যোগফল, বলেন কি সব বাহুর যোগ, সমষ্টি লিখে রাখছে, সব বাহুর সমষ্টি, বাহুগুলোর সমষ্টি লিখে রাখেন, বাহুগুলোর সমষ্টি। তাইলে আর কোনো সূত্র মুখস্থ করা লাগতেছে না, এটা ধরে ধরে সূত্র পড়ার কিছু নাই, একটাই সূত্র। যদি বলে ট্রাপিজিয়ামের পরিসীমা কি, বলে চার বাহুর যোগফল। পঞ্চভুজের পরিসীমা কি, সব যোগফল, তাহলে একটাই তো হইলো। বই মানে যত পেঁচ লাগাইতে পারে ও দিয়ে একটা একটা। আর দুজনের কর্ণের সূত্র আছে, এ দেখেন এটা, মানে এখানে তো কোনো সমকোণই হয় না, যে আয়ত আর বর্গ আছে না, আয়ত আর বর্গ এখানে কত ডিগ্রি কোণ আছে, 90। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজের ভূমি হয়, এটা যদি উচ্চতা হয়, তাহলে অতিভুজের সূত্র হলো রুট ওভার কি, এটাই কর্ণ, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার বলি গেছে। আর এটাও একইভাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে 2a স্কোয়ার, এখান থেকে আসে √2a, এই যে এটা আসছে ওই যে ভাবে রুট ওভার স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা √2a। বর্গের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ, আর বাকি সব ভূমি উচ্চতা ক্ষেত্রফল আর পরিসীমা সব যোগফল। আপনি যখন সব যোগ করবেন তখন দুইটা এ দুইটা বি, 2 × a + b। আর এখানে যখন সব যোগ করবেন, পরিসীমা যে 4a, রম্বসের পরিসীমাও 4a, সামান্তরিকের পরিসীমাও 2 × a + b, 2 × a + b মানে দুইটা এ দুইটা বি, 2a + b মানে দুইটা এ বি, a + b দুইটা আছে, মুখস্থ করার কিছু নাই, ঠিক কিনা বলেন? আর ট্রাপিজিয়াম হাফ ইন্টু কর্ণদের গুণফলের ব্যাখ্যা আছে, সবই আছে, আমি দেখাবো না। এটুকু লেখার পরে তাহলে কর্ণের সূত্র সবার নাই, ট্রাপিজিয়ামের নাই, সামান্তরিকের রম্বস, শুধু এই দুজনে আছে, এই দুজনে লিখছে, আর বাকিদের লিখি নাই। আর এই দুটা কমন বিষয়, সব ভূমি উচ্চতা, ভূমি উচ্চতা ভূমি, শুধু এখানে হাফ ইন্টু D1 D2 সেটা দেখাচ্ছি। আর আরেকটা বিষয় ছিল ট্রাপিজিয়াম, এটা বাদ বাদ রেখেছিলাম আমরা, ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম ইংলিশ ট্রাপিজয়েড আর কি। এটা অনেক রকম হয়, ট্রাপিজিয়ামের নির্দিষ্ট কোনো শেপ নাই, দেখেন ট্রাপিজিয়ামের নির্দিষ্ট কোনো শেপ নাই, মানে এখানে সংজ্ঞাটা হলো জাস্ট দুইটা বাহু সমান্তরাল হবে, এটা দিয়ে প্রাইমারি পরীক্ষা আসছিল একবার, জাস্ট দুইটা বাহু সমান্তরাল, এই যে ছোট বড় হবে, এই, এরা সমান্তরাল, একটা এ একটা বি, দুইটা দুই সাইজের, কিন্তু সমান্তরাল এরা। তো এটার ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা। এখন এখানে আমি উচ্চতা আঁকলাম, এখানে উচ্চতা আঁকলাম, সেটা নাম দিলাম কি, এইচ। এখন যখনই ভূমি ছোট বড় হয় তখন একটা ট্রাপিজিয়ামের সংজ্ঞা যদি লিখতে চান তাহলে শুধু লেখেন দুইটা বাহু সমান্তরাল কিন্তু সমান নয়, যেমন আমি লিখলাম ABCD, এটার সংজ্ঞাটা আসছিল। তাহলে লেখেন AD সমান না, কি লিখবেন, সমান্তরাল কি BC, কিন্তু AD নট ইকুয়াল টু কি, দেখেন দুইটার সমান্তরাল বাহু যদি সমান হয় তাহলে বাকি দুইটাও সমান ও সমান্তরাল হয়, সেটা তো আগেই বলে আসছে। ক্লিয়ার কিনা? এইটুকুই, আর কিছু নাই, এই যে এইটুকু, দুইটা বাহু সমান্তরাল হতে হবে মাস্ট, এবং তারা সমান হতে পারবে না। সমান্তরাল দুইটা যদি আবার সাইজে সমান হয় তাহলে বাকি দুটো অটোমেটিক সমান ও সমান্তরাল হয়ে হয়, এটা ওটা অবশ্যই একটা সামান্তরিক হয়ে যাবে। আর সামান্তরিক হয়ে সেটা আবার আয়ত বর্গ যে কোনো দিকে চলে যেতে পারে। তার মানে দেখেন এখানে আমরা দুইটা সাইড করতে পারি, একটা ট্রাপিজিয়াম একটা সামান্তরিক, সামান্তরিকের ভিতরে আছে বাকি তিনটা। এবার আসেন সূত্রটা দেখাই। তা আমরা একটু আগে বললাম যে চতুর্ভুজের একটাই সূত্র, বলেন ভূমি ইন্টু কি
উচ্চতা। এখন আগের গুলার তো উপর নিচে একই সাইজ, এই দেখেন আগে কোনো কনফিউশন ছিল না এখানে। এই দেখেন, সবার কি নিচে যা উপরেও তাই আছে না? তো কেউ যদি বলে এটা ভূমি, তার বিপরীতে একই সাইজের ভূমি, মানে আমি যে ভূমিটা ধরছি তার উপর নিচে একই সাইজ, এটাকে গড় করলে একই আসছে, দুটা একই সংখ্যার গড় একই, যেমন দুটা পাঁচের গড় তো পাঁচই হবে, দেন সব একই সাইজ। কিন্তু যখনই এখানে আসছে তখন আমি যদি বলি যে বি ভূমি, তখন মারামারি সৃষ্টি হবে। একজন বলবে বি ভূমি, তো আমার দিকে বি ফিরে আছে, তো ওই পাশে যে দাঁড়ানো সে বলবে আমি ওদিক থেকে মাপবো এটা, দেন মারামারি কিভাবে সৃষ্টি। তা আমি বলতেছি এদিক থেকে মাপি, ও বলে না আমি আমার দিক থেকে মাপি, হইতে পারে না? বা কোন কোন ট্রাপিজিয়াম এর ছোটটা আমার দিকে ফিরে আসছে, তখন তো এটাই ভূমি, তাই তো দুই দুই রকম চলে আসতেছে। তো এটাও ভূমি এটাও ভূমি, দুইটাই তো ভূমি, কিন্তু দুইটা দুই রকম সাইজ, তখন এটা গড় করা হচ্ছে। গড় করার সিস্টেম কি বলেন? a+b/2, তার মানে পুরোটাই ভূমি, দুই ভূমির গড় ইন্টু যে উচ্চতা। মানে এইটাই ভাবে না লিখে বইতে কি লিখছে, আগে লিখছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, বুঝাইছে যেটা অন্য কিছু একটা লিখলেই পারতো যে ধর ভূমি আর উচ্চতা। কোনো বই আজ পর্যন্ত বুঝাই নাই যে সব একটাই সূত্র ছিল। পারলে আরো বুঝাবে যে 6 জায়গায় 6 রকম সূত্র আছে, অনেক কঠিন কিন্তু এই কাহিনী। তাহলে সূত্র একটাই, এই হলো ট্রাপিজিয়াম। সংজ্ঞা এইটুকুই, আর ওদের সংজ্ঞা তো এখানে সুন্দর করে লেখে, এইটুকুই যা, আর কিছু লাগবে না। তাহলে কোন চতুর্ভুজের চারটা বাহু সমান হয়ে গেলে সে বর্গ হইতে পারে, আবার কি রম্বস হইতে পারে, তারপরে শুধুমাত্র এই জায়গাটার উপর ডিপেন্ড করতেছে। আর চার বাহু সমান হয় দুইটা সমান আর সমান্তরাল, তাইলে সে আবার দুই রকম হইতে পারে। তারপরে আবার ওই যে কর্ণ সমান হলে আয়ত, না হলে সমান্তরাল, আর কিছুই তো নাই, এটুকু বললেই হয়ে যাচ্ছে। চারটা বাহুরও বর্ণনা দেওয়া লাগছে, দুইটার বর্ণনা দিলেই হচ্ছে। দুইটার বর্ণনা, আপনি যত দিন যাবে রিটেনে উঠবেন তখন বুঝবেন আমার কথাগুলো গুরুত্ব কি। কেন অল্প বলেই কাজ হয়? প্রবাদে আছে যে অল্প কথায় কাজ হইলে বেশি কথার প্রয়োজন কি, এটাও একটা প্রবাদ। তা আমি কেন চার বাহুকে ডাকবো? আমার দুই বাহুতেই কাজ হয়ে যাচ্ছে। আরো অনেক তথ্য আছে, অনেক তথ্য। এই যে ট্রাপিজিয়াম বাদ দিয়ে এখানে বলেন তো, চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 360 ডিগ্রি না? চার কোণ 360 দিয়ে না করে দুই কোণের সমষ্টি 180, এটা দিয়েও করা যায়। পাশাপাশি দুই কোণ সবসময় 180, পাশাপাশি। আর এখানে তো বিপরীত গুলো সমান, বিপরীত গুলো সমান, এই পাশাপাশি a+b 180, b+c 180। ধরেন আমি শুরুতে আপনাকে কোণ সম্পর্কে কিছু ধারণা দিয়ে শুরু করব, তারপরে আমি ক্ষেত্রফলের অঙ্কগুলো করাচ্ছি। কোণ দিয়ে কিছু ম্যাথ আসে, বিশেষ করে সামান্তরিক, কোণের অনুপাত, এটা ইস্টু এইটা, এ ইস্টু বি, দুটা কোণের অনুপাত দেয়, বুঝতে পারছেন? রম্বসে দেয়। সামান্তরিকে কোণ আছে কয়টা? সামান্তরিকে কোণ আছে কয়টা, মানে কর্ণ বাদ দিয়ে, সামান্তরিক তো সামান্তরিকে। হ্যাঁ, হ্যাঁ, এই যে এটাই ভুল। হ্যাঁ, দেখেন খেয়াল করেন, রম্বসে কোণ আছে কয়টা? সবাই বলবো চারটা, এটাও ভুল, না আটটা তো হবে না, কম হবে আরো। বলেন তো বর্গে কোণ আছে কয়টা? হ্যাঁ, চারটা, কিন্তু সবার সাইজ একই না। বর্গের যে কোণগুলা প্রত্যেকটা কত ডিগ্রি করে? তাহলে চার রকম তো আর হইলো না, কোণ তো একটাই, একটাই চার জায়গায় আছে, মানে চার রকম তো নাই। বরং আয়তক্ষেত্রে একটাই কোণ, এই জন্য এখানে কোণ রিলেটেড কিছু আসে না, মানে সব জায়গায় ওই একটাই কোণ, কোণ তো একটাই 90 90 99, কিন্তু আপনি চারটা বলতেছেন কেন? খেয়াল করেন, বলেন বর্গে একটাই কোণ, কিন্তু এখানে আছে দুইটা কোণ, কেন দুইটা কোণ? দেখেন, বলেন এ আর সি সমান, বলেন দেন পাবলিক কিভাবে ধরা খাচ্ছে। এখন আপনি যে কোনো অঙ্ক দিবেন 5 থেকে 10 সেকেন্ডে আমি কেন পারবো আর মানুষ কেন পারবে না, এটার তো প্রমাণ আছে আমার। আমি 5 মিনিট আলোচনা করতে মাথা নষ্ট হয়ে যাবে আপনার। কি রে, ও চিন্তাই করতে পারে নাকি? খালি পড়ে, সবাই তো পড়ছে, টিচাররাও তো অনেক পড়ে বা পড়ায়, কি ইচ্ছে তাতে? এখানে একটা কোণ আর এখানে একটা কোণ, তাহলে 360 ডিগ্রি লিখে যারা এতদিন অঙ্ক করছে তারা সবাই ভুল ছিল। আজকের থেকে আমি 180 দিয়ে অঙ্ক করে মিলে দিব, আপনি অবাক হয়ে যাবেন। চতুর্ভুজের অঙ্ক কিন্তু 180, ট্রাপিজিয়াম বাদ দিয়ে আর কি। ট্রাপিজিয়াম তো এই কাহিনী নাই, বিপরীত সমান ও সমান্তরাল। দেখেন আমি বুঝাই আপনাকে। এখন আপনি কি করবেন, আমাকে যে কোনো একটা কোণ দিবেন, দিয়ে বহিস্থ অন্তস্থ যেটাই খুশি জানতে চাবেন। আমি তো জানি যে কোণ আছে এখানে দুইটা, এটা একটু বুঝাই এবার। দেখেন এটা কি আঁকছি আমি, বলেন। হ্যাঁ,
না, এই যে আপনারা যে চার কোণ দিয়ে সারা জীবন অঙ্ক করছেন সামান্তরিকের, খেয়াল করেন, দেখেন আপনি লিখছেন না, এখানে কি লিখছেন বলেন, এ প্লাস বলেন, এটা লিখছেন না 360। হ্যাঁ, এটা যে কোনো চতুর্ভুজের জন্য সত্য। এখন চতুর্ভুজটা বিষম চতুর্ভুজ হতে পারে, ট্রাপিজিয়াম হতে পারে, তখন তো চারটাই লিখতেছি। চতুর্ভুজ মানে চারটা কোণ। আমার কোণের ক্লাসে ব্যাখ্যা আছে যে কেন একটা করে বাহু বাড়লে একটা করে ত্রিভুজ বাড়ে, 180 করে কোণ বাড়ে। যেমন ত্রিভুজে 180, চতুর্ভুজে 360, পঞ্চভুজে 540, মানে একটা বাহু বাড়লেই 180 করে যোগ হইতে থাকবে। এগুলো সব ব্যাখ্যা আছে। আর আপনি কয়টা কোণ লিখছেন, ধরেন সামান্তরিকে চারটা লিখছেন না? আপনি কি জানেন যে একই জিনিস আপনি দুইবার লিখে ফেলছেন? হ্যাঁ, দেখেন এই এ কোণের যে সাইজ, হ্যাঁ, আরে না, জাস্ট আমি, তাহলে আমি ইয়ে করে দেখাই, পরিবর্তন করে দেখাই। হ্যাঁ, সি সি এর তো একই সাইজ, তাহলে আমি কি লিখতে পারি, এ লিখতে পারি। আর বি আর ডি কি, তাহলে এটা বি লিখতে পারি। তাহলে দেখেন, এই জন্য 360, মানে আপনি একই জিনিস দুইবার লিখছেন আর 360 লিখছেন, আমি ওইটাই অর্ধেক লিখবো আর ওই যা পরিমাণ তাই লিখবো। এটাই হচ্ছে সেই পার্থক্য। এত সোজা নাই, দেখেন। তাহলে দুইটা এ দুইটা বি, তাহলে এখান থেকে আমি একটা সূত্র পেয়ে গেলাম, এ প্লাস বি কত আসছে বলেন, 180। তাহলে চতুর্ভুজের অঙ্ক 180 দিয়েও করা যাচ্ছে। চারটা না নিয়ে আমি দুইটা নিব, কারণ কোন দুইটাই আছে, আসলে দুইটাই দুইবার আছে, ডাবল, 2 টাইমস। এবার আসেন, এ প্লাস বি যে আমি 180 বুঝলাম, এবার এ ঠিক রেখে বি এর জায়গায় কি দেওয়া যায়, তাহলে আবার এ প্লাস ডি 180 হয়ে গেল। আবার ধরেন বি ঠিক রেখে এর জায়গায় কি লেখা যায়, সি, তাহলে আবার বি প্লাস সি 180 হয়ে গেল। মানে আরেকটা করে চেঞ্জ করতে থাকেন, দেখেন সব 180 180। এবং এই তথ্যটা দিয়ে আমি এখন সব অঙ্ক মিলে দিচ্ছি, দেখেন। আর যারা 360 ছাড়া অঙ্ক করতে পারে না, তারা ওভাবে পারবেন। ধরেন আমি শীট থেকে দেখাই আপনার, এটা কারা কারা বুঝছেন একটু কমেন্টস করেন। আয়ত আর বর্গ তো বোঝাই যাচ্ছে যে একটাই কোণ, আর রম্বস আর সামান্তরিকে দুইটা কোণ। সবসময় দুইটা কোণ লিখবেন আর 180 লিখবেন, দেখবেন অঙ্ক শেষ। কিভাবে করবেন, ম্যাথ কিভাবে করবেন, ধরেন আপনি আমাকে এই সামান্তরিকের একটা কোণ বলে দিচ্ছেন, বলেন একটা কোণের মাপ বলেন, যে কোনো একটা কোণ বলেন। দেখেন আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে ওর পাশে, অপোজিশনে, বাইরে সব বলে দিচ্ছি, যাই বলুক, রেশিও দিয়ে বললো। এ সমান 70, কিন্তু একটু ভুল করছেন, কারণ এটা তো বড় সাইজ, এটা ছোট সাইজ, ওইভাবে একটু আনুমানিক বলেন। তাহলে বি সমান 70 দেন। বি সমান কত, 70। 70 না? এখন আপনি আমাকে বলতেছেন বি 70 দিয়ে, এদিকে বলতেছেন যে এদিক দিয়ে আরেকটা বর্ধিত দিচ্ছেন, দিয়ে বলতেছেন এটা কত আমাকে বলতেছেন না। কিন্তু যেটাই পারা যাক, ধরেন এটা অপোজিশনে চলে গেলেন, আবার এদিক দিয়ে গেলেন, কিন্তু আমি বলতেছি যে ওইটা না, মানে আমি এর সবই বলে দিব। আপনি তথ্য দিচ্ছেন আমাকে কয়টা, তথ্য তো একটাই দিচ্ছেন, আমি কিছুই লিখবো না, কিছুই লিখবো না। দেখেন আমি সব বলে দিই, এটা 70 হলে এটা কত, না না, এটা 70 হলে তার অপোজিশনও 70। কিন্তু ওইটা বের করার জন্য তো সবাইকে চার কোণ হাজির করতে হতো, কিন্তু আমি তো জানি যে পাশাপাশি 180 হয়। তাহলে এটা কত, এটা কত, আর ভিতরে 70 হলে সব 180 হিসেব, ওই বাইরেও 110। আবার এটা 110 হলে এর বাইরে 70, 70 হলে 110, 110 হলে 70। এখন দেখেন এদিকে 360 ঠিক আছে, আবার এদিকে 180 ঠিক আছে। আবার দেখেন এই দুইটা, এইটার এটা সমান্তরাল রেখা, এই দুইটা সমান্তরাল রেখা, এবং এটা হলো ছেদক। দুটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা তির্যক ভাবে ছেদ করলে ছেদকের একই পাশের কোণগুলোকে অনুরূপ কোণ বলে। অনুরূপ কোণ সমান, এই দেখেন 110, এই যে 110, ওদিক দিয়ে মিলে গেছে। এখন থেকে আপনি একটা বললেই বিপরীতটা আমি বলতে পারতেছি 1 সেকেন্ডে, পাশেরটা বলতে পারতেছি 1 সেকেন্ড। চারজনকে হাজির করার কোনো মানে হয় না। আর বাইরের গুলো তো আমি অটোমেটিক পাচ্ছি। এবার একটা অঙ্ক দিচ্ছি, দেন কত দ্রুত আমি বলে দিচ্ছি, সম্ভবত শীটে আছে। তারপর আমি দিচ্ছি এবিসিডি সামান্তরিকের, এরকম কোণের অনেক প্রশ্ন পাওয়া গেছে। এবিসিডি সামান্তরিকের অ্যাঙ্গেল এ ইস টু বি অথবা বি ইস টু সি, বি ইস টু সি সমান 4:5। 4:5 হলে কিচ্ছু নাই, খালি এটুকুই,
অ্যাঙ্গেল এ কোণ কত? মা কি বড় অঙ্ক দেখো। হ্যাঁ, এই প্রশ্নটা পাওয়া গেছে বিগত দেখো। হ্যাঁ, বুঝতেছেন কিনা দেখেন, খেয়াল করেন। এটা বিশাল একটা ম্যাথ। কারণ আমরা জানি চতুর্ভুজ সামান্তরিক মানেই এগুলো মানে চারটা কোণ। তো আজকে থেকে রং প্রমাণ হবে, সব দুই কোণ দিয়ে আমি অঙ্ক করে দেখাবো। এই যে একটা লাভ হয়ে গেল আপনার। একজন লিখছে আপনি জাস্ট ওয়াও স্যার, একজন লিখছে। খেয়াল করেন, এটা যে কি শিখালাম, এটা এটা যেদিন বুঝবেন, বুঝবেন যে এই গবেষণা কারো কাছে নাই। এরকম তো কত গবেষণা আছে, কত গবেষণা। এবং কেন আমি দুইটা করে ক্লাস নেই, আর হুটহাট কিছু অঙ্ক টঙ্ক লিখে দিলি যে ওরকম ক্লাস তো নেওয়াই যায়, না পড়াইলে তো সবই মজার আনন্দের। কেউ এসে যদি বলে যে পড়াই নাই, ও আও কি স্যার ভালো পড়াই নাই, তো ওই মজা তো আমার কাছে নাই। আমি তো মানুষকে প্রেশার দিই, যে যত প্রেশার নিবে সে তত শক্তিশালী হবে। কেউ এসে আপনাকে আরাম দিলে, তাহলে আরাম দিলে তো বুঝবেন আপনি আপনি নিজে আরো কি হবেন, বাত ব্যথা হবে, আপনার কুড়ে হবেন। এটাই মানুষ বুঝে না। আরে ধুর, কিছুই লিখবো না। দেখেন, বলেন এই দুটার সমষ্টি 180, বলেন বলেন। 360 তো নাই, এই দুইটা কোণই দুইবার আছে। বি আর সি মানে বি এর রিপ্লেসমেন্ট আছে ডি, আর সি এর মতো আরেকটা কোণ আছে এ। তো চারটা লিখে আমি 360 হাজির করার থেকে দুইটা লিখে 180 হাজির করি। তাহলে আমি এগুলোর সাথে একটা এক্স এক্স কল্পনা করি। বলেন 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 4x, বলেন বলেন 4x আর 5x। এখন আমি যদি চারটা লিখতাম, তাহলে আমি লিখতাম যেহেতু বি কোণ সমান ডি কোণ, সি কোণ সমান এ কোণ, আমি বারবার লিখতাম আর 360 লিখতাম। দেখেন, আপনি নিজে ট্রাই করে দেখেন আমার এই চিন্তাগুলো কিভাবে কাজে লাগে পরীক্ষায়। তাহলে কত ডিগ্রি? 20 ডিগ্রি। আর 20 ডিগ্রি হলে আপনি নিজেই বলেন, এই 20 ডিগ্রি হলে এই জিনিসটা হলো 80 ডিগ্রি, ঠিক কিনা? আর এটা কত? 100। এখন এই সি যদি, আর কোণ আছেই তো দুইটা, এখন বলছে এ কোণ কত, তাহলে কোণ তো এই দুইটার বাইরে নাই, দুইটা 80 দুইটা 100, তাহলে সি এর সমান হলো এ। আমি বুঝতে পারছি অঙ্কটা? দেখেন আমি কতটুকু লিখছি, অঙ্ক শেষ হয়ে গেছে। এ মানে আবার সি, কোণ তো চারটা নাই এখানে। তাহলে আমরা এই জিনিসটাই কিন্তু না না জেনে এতদিন বড় বড় করে অঙ্ক করতেছিলাম। সামান্তরিক বা রম্বসের বললি আপনি দুইটা নিয়ে করেন, কোন তো আছে দুইটা, সত্যি দুইটা আছে, দুইটা লিখবেন 180 লিখবেন। ওটাই আপনি বারবার লিখে, ওটাই ডাবল লিখছেন না ডাবল লিখছেন, কি দরকার? কোন তো চতুর্ভুজের 360, দুইটা নিলে 180। কোন চতুর্ভুজ মানে 360, চতুর্ভুজ মানে কি 360, কিন্তু আমি কি চারটা নিছি? চতুর্ভুজের, হ্যাঁ, সন্নিহিত দুই কোণ আর কি। বা আমার বইতে সুন্দর করে লেখা আছে। আচ্ছা আমি একটু দেখাই আপনাদের। আচ্ছা তাহলে আয়তক্ষেত্র তো আমি বললামই। হ্যাঁ বলেন, পরিসীমা বলেন, কর্ণ, ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র যেটা আমরা মুখস্থ করি আর কি, 2 ইন্টু, এখানে আর কিছু পড়া লাগবে না, আপনি জাস্ট এইটুকু মনে রাখেন, পরিসীমা, কর্ণ আর কি ক্ষেত্রফল, শুধু এইটুকু বলেন। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বলেন। আর কর্ণ বলেন √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, আর ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। শেষ পড়া। 1000 অঙ্ক আসলেও এর মধ্যে আসবে, 1000 অঙ্ক আসবে। যত অঙ্ক আমার কাছে সবাই নিয়ে আসছে, সবই তিনটার মধ্যে। আয়তক্ষেত্রের ম্যাথ আর কি। এবার কি আছে দেখেন, এবার কি আছে দেখেন, বর্গ আছে, বর্গ, স্কোয়ার। আয়ত বর্গের ব্যঙ্গ বিসিএস আমার মতো গ্যারান্টি দিয়ে মার্কেটে আরেকজন বলতে পারে কিনা একটু খুঁজে দেখেন গা। পরিসীমা আগের মতোই পরিসীমা, বলেন 4 ইন্টু কি বলেন, এক বাহুর দৈর্ঘ্য। তো পরিসীমা বললে এটা। কর্ণ বলেন √2 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফল কি, বাহু স্কোয়ার, যেটা ভূমি ইন্টু উচ্চতা। আর কাছে হাফ ইন্টু কি, কর্ণ স্কোয়ার। তো এগুলোর ব্যাখ্যা সারা বছর পরে, এই জন্য অনেক সময় লাগে, কিন্তু আজকে ব্যাখ্যা দিব না, এটা কোত্থেকে আসছে, সব কোত্থেকে আসছে আমার কাছে ব্যাখ্যা আছে। কিছু কিছু তো দেখাইছে এটা পিথাগোরাসের সূত্র থেকে আসছে, এটা সব বর্জ্য, কিন্তু এটা কোত্থেকে আসছে? এই যে মনের সব শান্তি পূরণ করতে পারবে না, কিন্তু মুখস্থ করলেও লাভ আছে। কেন? কমন পাবেন 100%। বর্গের যত ম্যাথ এখন পর্যন্ত আছে দেখেন তো এই চারটার বাইরে আছে কিনা। ঠিক আছে, 100% গ্যারান্টি পাবেন। এবার কি আছে, রম্বস আছে। তাহলে দেখেন রম্বসের মধ্যে ওই যে ওই জিনিসগুলো সুন্দর মতো দেয়া আছে, যে পয়েন্টটা কি দেখছেন, পাশাপাশি দুইটা কি, কারণ কোন আছে দুইটা, চারটা তো নাই, রম্বসেও কোন দুইটা, দুই পাশের গুলা সমান।
মানে এই জন্য দুইটা পাশাপাশি দুইটা নিয়ে 180 লিখলে অঙ্ক করতে পারবে না, রম্বসে বললো। ঠিক আছে, এ এ আর সি তো একই সমান, এই যে এখানে লেখা আছে বিপরীত কোণ, এ আর সি একই, বি আর ডি একই। কি সুন্দর বিষয়। ম্যাথ হলো একটা লজিক্যাল বিষয়, এগুলো মানুষ না বুঝে যাওয়ার উপায় নেই। এই যে এখান থেকে লাগবে এই 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 দুইটা সূত্র। বলেন পরিসীমা, বলেন পরিসীমা তো বর্গের মতোই, সব 4 ইন্টু 1 বাহুর দৈর্ঘ্য। আর ক্ষেত্রফলটা শুধু ভূমি ইন্টু উচ্চতা না দিয়ে আমরা এখানে দেখতেছি হাফ ইন্টু কর্ণদ্বয়ের, সেটাও দুটা ত্রিভুজে ভাগ করে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে দুই ত্রিভুজ জোড়া দিয়ে আসছে। কিন্তু সেগুলো ব্যাখ্যা বোর্ড বইতেও পাবেন, আমি হয়তো আমার মতো ব্যক্তিগত ভাবে বুঝাই, বোর্ড বইতে তো ব্যাখ্যা নাই তা না, কিভাবে আসছে। আর এই যে এটা লিখছে না, এটা কিন্তু 9-10 বইতে লেখা আছে, উচ্চতার সূত্র। উচ্চতার সূত্র লিখছে ক্ষেত্রফল বাই কি লিখছে, 1 বাহু লিখছে না। এই দেখেন এখানে চালাকি করছে। 9-10 পুরাতন বইটা খুলে দেখেন, শুরুতেই লেখা এটা দিয়ে অঙ্ক আছে যে রম্বসের উচ্চতা বের করো। তো উচ্চতা সূত্র, এই যে ক্ষেত্রফলের সূত্রটা কি বলেন, বলেন। এই যে দেখেন কিভাবে ক্ষেত্রফল সমান বলেন ভূমি ইন্টু উচ্চতায়, দেখেন। তাহলে কোন চতুর্ভুজের উচ্চতার সূত্র, এটা রম্বস কেন, যে কোনো চতুর্ভুজের উচ্চতার সূত্র হবে বলেন ক্ষেত্রফল ডিভাইড ভূমি। এখন এই ভূমির জায়গায় কি লেখা, এটা চালাই করছে কেন, কারণ রম্বসের ভূমি মানে রম্বসের যে সব বাহু তো সমান, যে কোনো একটা বাহুই তো ভূমি, এইভাবে লিখে রাখছে যাতে একেবারে মানুষ না চিনে ওইটা। এই হলো বইয়ের কাজকর্ম, এটাই আমি আপনাদেরকে বুঝাচ্ছি। আপনি পুরাতন বই বা নেটে ঢুকেন, রম্বসের উচ্চতা দিয়ে এখনই নেটে ঢুকেন, দেখেন এই সূত্রটা চলে আসতেছে। কিন্তু এত কিছু না করে বললেই হয়তো যে তুমি এখান থেকে বানিয়ে নিও। ইস, মানুষ মুখস্থ করছে, ছোট বাচ্চারা তো জীবনও বুঝবে না, কারণ শিক্ষকও নিজেই বুঝে নাই করতে গেছে, বইতে লেখা 9-10 বই, এই জন্য বলছিলাম। তার মানে দেখেন এগুলোর মুখস্থ করার দরকার নাই, উচ্চতা কিভাবে বের করবেন এই নর্মাল সূত্র থেকে বের করে ফেলবেন। তার মানে যদি এই দুটো আপনার জানাই থাকে তাহলে এই স্টাইলেই লেখেন আপনি। তার মানে আমার আইটেম এই দুইটাই, একটা পরিসীমা আর একটা কি ক্ষেত্রফল, মুখস্থ করার দরকার নাই। দেখেন ট্রাপিজিয়াম আর সামান্তরিক সব আছে এখানে, সুন্দর করে দেয়া। সামান্তরিকের এখানে লিখলে তো অনেক লেখা যায়, কিন্তু দুইটার পরিচয় দিলে বাকি দুইটা অটো পরিচয় পাওয়া যায়, কর্ণ সমান, এই তো সামান্তরিক। বিপরীত কোণ সমান, বিপরীত বাহু সমান, ইহা দুইটি সন্নিহিত কোণ 180। আর মূল সূত্র এই দুইটা, পরিসীমা আর ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের মধ্যে পরিসীমাও লাগে না, ক্ষেত্রফল একটাই, শেষ। যে এখানে খালি দাগ দেন, পড়া শেষ। এটাও তো বুঝাই দিছে, সব কোনটা বুঝাই নেই, বুঝেছিলাম এটা। আর বই খুলে দেখেন এটাও লেখা নেই, সব বইতে এটা লেখা। তাহলে মানুষ কেন পারে না, বইতেই সমস্যা। একজন না হয় পারতো না, সবাই কেন পারে না, ম্যাক্সিমামটা কেন পারে না। 100-র মধ্যে 95 জন বলে স্যার আমি ম্যাথে দুর্বল, স্যার আমি জ্যামিতিতে দুর্বল। তার মানে দুর্বলতা মানুষের মধ্যে না, ওই জায়গা ওখান থেকে আসছে। বুঝতে পারছি, যদি এমন হইতো যে 80% বলতেছে আমি ম্যাথ খুব ভালো পারি, 20% বুঝতেছে না, তাহলে বুঝতাম বইগুলো খুব সুন্দর করে লেখা। এই জন্য আমি বইয়েরই সমালোচনা করলাম, বই বা যারা লিখছে বা যারা পড়েছে, এখানে প্রবলেমটা ছিল। ঠিক আছে কিনা, কারণ আমি বুঝাইলে তো ঠিকই বুঝে। খেয়াল করেন, এই যে দেখেন আজকের আকর্ষণ হচ্ছে এই দুইটা ম্যাথ, আয়তাকার পুকুর, এই ম্যাথগুলো একটু আকর্ষণ, বর্গেও কয়েকটা ম্যাথ আকর্ষণ আছে। আর এই যে এগুলা বেশি বেশি আসছে, এগুলো কেন দিচ্ছে, আমার তো শীট ভরে ফেলা আমার উদ্দেশ্য ছিল না, এগুলো কি আসছে কিনা এই জন্যই দিচ্ছি। দেখেন তাইলে এগুলোর জন্য একটা শর্টকাট সূত্র দিব, চিন্তা করেন জ্যামিতিতে শর্টকাট আছে, যে এত দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ 3 গুণ একটা শর্টকাট আমার বইতেও সুন্দর করে দেয়া। তো এই শর্টকাটটা দিব, আর যদি অন্য কিছু আসে তখন আপনি নর্মালি যে সূত্র জানেন ওটা দিয়ে অঙ্কটা করবেন। এটা আর কোন টোন আসলে তো শিখাই দিলাম, আর সমস্যা নাই। শুধু আমরা বর্গ আর রম্বস পড়লে শেষ, সামান্তরিকের তেমন কোনো অঙ্ক নেই, ট্রাপিজিয়ামের একটা অঙ্ক দেখা দিব না, তাহলে হয়ে গেল। আয়তক্ষেত্রের 39-এ আসছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, প্রস্থ কত। আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য বৃদ্ধি করে কত করা হলো, ছিল 18, করা হয়েছে 25। তাহলে প্রস্থ কত হলে ক্ষেত্রফল কি থাকবে, অপরিবর্তিত। মানে কি বলেন, আনচেঞ্জড, মানে আগের মতোই আছে, এটা অপরিবর্তিত। তুমি কি সে আগের মতো আছো নাকি একটুখানি বদলে গেছো, খুব জানতে ইচ্ছা করে। এটাই অপরিবর্তিত আছে। তো তুমি কি সে আগের মতো আছো, এটার জায়গায় গানটা আমরা চেঞ্জ করে রিমিক্স বানাই, তো তুমি কি অপরিবর্তিত আছো। এগুলো বাংলা ভাষার ক্যাচ, অনেকে বুঝে না। অপরিবর্তিত মানে কি, মানে আগের মতোই আছে, ওজন অপরিবর্তিত। তাইলে দেখেন নতুন দৈর্ঘ্য যদি 25 হয়, নতুন প্রস্থটাকে কি ধরলাম, এক্স, আর
আগের দৈর্ঘ্য কত ছিল? শেষ অঙ্ক এইটুকু অঙ্ক। অবশ্য গল্প দেখছেন সবকিছু এরকম একটু খুঁচা দিলে অঙ্ক হয়ে যায়। যা দেখাইছি এখন পর্যন্ত, সেটা হোক ত্রিভুজ হোক যা, প্রিলি পরীক্ষায় খালি খোঁচাখাচি, কোনো বাংলা টাংলা লেখা যাবে না, মনে থাকবে। হ্যাঁ, বই পুস্তকে তো আর এভাবে করবে না, হয়তো বাংলা টাংলা লিখে টিখে করবে। এই জন্য আপনি শিখবেন আমি যা বলবো, বাংলা বাদ দিয়ে খালি ক্যালকুলেশন। তাহলে এক্স এর মান, দেখেন খেয়াল করেন, আমি তো কাটাকাটি এভাবে শিখে দেখাইছি। দুই পাশে কাটাকাটি করা যায়, 5 দিয়ে ভাগ করেন, বলেন 5, আর 5 দিয়ে ভাগ করলে কত? তাহলে 18 দুগুণে কত? এই 36কে আপনি কত দিয়ে ভাগ করবেন বলেন? 5 7 35, হাতের হলো 1, দশমিক দিলে হয়ে গেল 1, হয়ে গেল 10, 7.2 অপশন আছে, 7.2 আছে কিনা? ওরে সর্বনাশ, সিয়াম যেহেতু একদম ভালো বুঝে গেছে, আর তো এটা বুঝছেন তো ভালো মতো। উত্তরের থেকে তো প্রশ্ন বড়। তাহলে যারা অনেকেই ভাবতো যে জ্যামিতি মানে বা প্রশ্ন বড় হলে কি হয়েছে, মোটা হলেই দারোগা হয় না, একটা কথা আছে, ঠিক না? তো এর সাথে কোনো বিষয় নাই। সিনেমায় দেখবেন বেশিরভাগ নায়করাই তাদের থেকে বড় কোনো পালোয়ান এদের সাথে ঝগড়া এরকম দেখায়, কিন্তু ওটাকে পালোয়ানটাকে বড় করে দেখায়, নাইলে তো মজা নাই। ঠিক আছে, ওই ওই নায়কের থেকে যদি ভিলেনটা দুর্বল থাকে তাহলে তো মানুষ মজা পাবে না, তো এমনি জিতবে, ওটাই দেখায়, ওটাই তো মজা। কোথায় ছিলেন আপনারা? 3 নম্বর অঙ্কে। এটা কি দ্বিতীয়বার ব্যাখ্যার দরকার নাই। তারপর দেখেন, এই দেখেন কর্ণ টর্ণ যাই বলবে, সূত্রই তিনটাই। মানে এখানে ক্ষেত্রফল দিয়ে বলছে, এবার কর্ণ বলছে, একটু পরে পরিসীমা বলবে, দেখেন একই পরিসীমা বলবে। আমি 5 7টা অঙ্ক করাবো, তাইলে কাজ হয়ে যাবে। একটা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত মিটার? কর্ণের দৈর্ঘ্য মানে কর্ণ আর কি, কত মিটার? 15। আর প্রস্থ কত? আর কি চাচ্ছে? তাহলে আপনার যখন ক্ষেত্রফল লাগবে, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে ক্ষেত্রফল মানে কি বলেন? কিন্তু আপনার হাতে কি আছে? দৈর্ঘ্য নাই। তো দৈর্ঘ্য কার ভিতরে আছে? যে এটা কর্ণের মধ্যে আছে। তাহলে এই অঙ্কটা করার জন্য আপনাকে যেটা লিখতে হবে, 4 নম্বর করার জন্য, √ওভার দৈর্ঘ্য স্কয়ার, কিন্তু বাংলা লিখতে আমি না করছি, সংকেত এ লেখেন। আর প্রস্থটা আছে কিন্তু ওই যে, হ্যাঁ, সমান ওই 15। এটাই তো কর্ণের সূত্র। তো আমার তো একটার মান আমি জানি, তো এটা বসাবো না, আমি প্রস্থর মান জানি। এবার আসে না, দেখেন এ স্কয়ার সমান এই 15 বর্গ কত? 225 থেকে 100 বিয়োগ। তো এত কিছু বুঝলাম কিভাবে? একটু চিন্তা করেন যে এই রুটটাকে মুক্ত করতে গেলে ওটাকে স্কয়ার করা লাগবে, আর ওইটা স্কয়ার হওয়ার পরে আবার এটা মাইনাস হবে। তো এই ছোট ছোট কাজের জন্য যদি আমি প্রত্যেকবার নতুন নতুন একটা একটা লাইন সৃষ্টি করি, কত 125, তাই না? এটা হবে 5√5, 5√5। কারণ কল্পনা করেন 5 25 125, এত ব্যাখ্যার কি আছে? এই যে কল্পনার শক্তিটা যার ভালো, সে ম্যাথে ভালো করবে। আর এগুলো যারা পারে না, এদের প্রিলি ম্যাথ এই 30টার মধ্যে 20টা আশা করা মনে হয় তার জন্য পাপ হবে। ঠিক আছে, মানে মনে মনে কথা বলতে হবে। এরপরে আপনি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আপনাকে বোঝানোর জন্য আমি এবি লিখতেছি, কিন্তু আপনি কি আসলে এবি লিখবেন? আপনি 5√5 এর সাথে আর কত গুণ করে দিবেন? 10, শেষ অঙ্ক। কত হয়েছে? √5, শেষ অঙ্ক। হ্যাঁ, এর থেকে বড় আর কি আসবে? এখানে কর্ণের সূত্র আবার ক্ষেত্রফল, মানে দুইটা কাজ আর কি। তাহলে বাংলা লেখা যদি বাদ দিয়ে আর ক্যালকুলেশন দ্রুত করতে পারি, তাহলে কোনো বিষয় না। 125 মানে তো 25 × 5, আর এই পাশে স্কয়ার আছে না, তাহলে বর্গমূল। এবার বলেন তো 25-এর, যেহেতু আমি এ লিখছি তার মানে বাম দিকে বর্গমূল করছি, ডানে বর্গমূল করবো, তাহলে 25-এর বর্গমূলটা কত? আর 5-এর বর্গমূলটা, ঠিকই তো বুঝছেন, তাই না? হ্যাঁ, সময় নিজে নিজে ইয়ে করতে হবে, বোঝা যাবে না কেন? এইগুলা কাজকর্ম বাসায় করতে হবে। 33তম একটা প্রশ্ন। তো এই লেভেলের এই প্রশ্নটা এর আগেও প্রাইমারি তো আসছে, ওই দিনও আসছে এটা।
এই যে একটা প্রাইম বর্গ, এটা এগুলো আগের প্রশ্নগুলো দেয়। এরপর একটা শর্টকাট দিয়ে দিব। একটা আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের কত অংশ বলেন? 3/2। যে এবার একজন একজনের কত গুণ? 3/2 অংশ। ঘরটির পরিসীমা কত মিটার? হ্যাঁ, আমি বলি, যখন দৈর্ঘ্য প্রস্থের এত গুণ দিবে আর ক্ষেত্রফল দিবে, ক্ষেত্রফল দিলে তখনই দেখেন, তখন আমরা একটা সূত্র শিখবো। এই যে 6 থেকে 10, এই দেখেন, এই যে এইগুলা একটা সূত্র দিব, যেগুলা অবশ্যই দৈর্ঘ্য প্রস্থের কত গুণ দেওয়া থাকতে হবে আর ক্ষেত্রফল দেওয়া থাকতে হবে। কিন্তু এই জিনিসটাতেও দৈর্ঘ্য প্রস্থের একটা তুলনা আছে, কিন্তু ক্ষেত্রফল দেওয়া নাই, মানে ক্ষেত্রফলটা ওখানে চাচ্ছে। আর ক্ষেত্রফল দেওয়া থাকলে আমরা একটা শর্টকাট পেয়ে যাচ্ছি, ওই অঙ্কটা বেশি আসছে। আর বাগানের অঙ্ক করলেই পড়া শেষ, আর কিছুই নাই। এটা আয়তাকার বাগান দিয়ে আসতে পারে, পুকুর থাকতে পারে, বাধাই করতে কত টাকা খরচ হবে পাথর দিয়ে, বা গাছ লাগাতে কি পরিমাণ খরচ হবে, টাকা পয়সা রিলেটেড থাকতে পারে। আদারওয়াইজ এটা ওইটার এত গুণ, ক্ষেত্রফল আছে পরিসীমা নাই, পরিসীমা আছে ক্ষেত্রফল নাই, এরপর দেখবেন আর পৃথিবীতে অঙ্কই নাই। আয়তাকার ঘরের প্রস্থ দৈর্ঘ্য এত গুণ, ঘরটির পরিসীমা কত? 40। তাহলে কি বলতেছে? ক্ষেত্রফল। এখন আপনি কি করবেন? 2 ভাগ আর 3 ভাগ, মোট কয় ভাগ হইলো? হ্যাঁ, হ্যাঁ, এবার দেখেন, তাহলে দৈর্ঘ্য, দৈর্ঘ্য হবে এই 40 কে না, 40-এর অর্ধেককে 5 দিয়ে ভাগ করবেন। কেন বলেন তো? মানে দৈর্ঘ্য আর প্রস্থর যোগফলটা হবে পরিসীমার অর্ধেক, কারণ দৈর্ঘ্য প্রস্থের যোগফলে ডাবল হলো পরিসীমা। তাহলে এই 5 ভাগ হইলো 40 না, 5 ভাগ হলো 20 মিটার। খেলা এখানেই। আবার জিগায়, অঙ্ক শেষ। এই যে দেখেন, বলেন 12। তো দৈর্ঘ্য যদি 12 হয়, তাহলে বাকিটা 8, 20 থেকে বাদ দিলাম, অথবা এখানে 2 লিখে দিলে হচ্ছে। দেখেন, মাথা নষ্ট। 8 × 12 = 96, শেষ, পুরো অঙ্ক শেষ। এই যে পুরো অঙ্ক শেষ। হ্যাঁ, কিন্তু এখানে তো আমি খালি দৈর্ঘ্য আর প্রস্থ নিচ্ছি, 2 × 2 নেই নাই। আমি তো 5 মানে তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 × 2 তো নেই নাই। আরে আমি দেখাই, আমার সূত্রটা ছিল কি বলেন? তাহলে ওই যে কোণের মতো একটা ধারণা, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমা, এই তো পরিসীমা, বা আমি 40 লিখছি। তাহলে এখান থেকে আমি নতুন একটা সূত্র পাচ্ছি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান পরিসীমার অর্ধেক। কত? তাই এই যখন দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দিবে আর পরিসীমা দিবে, তখন আপনি একই জিনিস দুইবার নিয়ে ডাবল না লিখে, যেই কোণের মধ্যে যেটা শিখেছি, একই কোণ আপনি 2টা কোণ 4 বার লিখছেন আর 360 লিখছেন, ওটাই আপনি অর্ধেক লেখেন আর অর্ধেক লেখেন। তো ওই আগের কনসেপ্ট, এটা তো একই কনসেপ্ট। তা আপনি একই জিনিসই তো 2বার নিচ্ছেন, 2বার নিয়ে পরিসীমা পাইছেন। তাহলে আমি যদি 2বার না নিই, তাহলে এখানে অর্ধেক নিলেই হচ্ছে আমার। এই কারণে কিন্তু আমার অঙ্কটা এক্সট্রেক্স ধরা লাগলো না। আমি 20-কে 5টা ভাগ করছি, তাহলে প্রতি খণ্ডে 4, তাহলে একদিকে 2 খণ্ড, একদিকে 3 খণ্ড। তাহলে 4-এর 2 গুণ হলো 8, আর 4-এর 3 গুণ হলো 12, 8 × 12 = 96, পুরো অঙ্ক শেষ। এগুলা বুঝাইতে সময় লাগছে, কিন্তু নর্মালি 10 সেকেন্ডও লাগবে না। এই ধরনের অঙ্ক দেখলেই 10 সেকেন্ড। যদি 10 সেকেন্ডে না পারেন, ইটস ইউর ফল্ট, 100%। এটা দায়ভার কিছু না, কিন্তু অঙ্ক 10 সেকেন্ডে হয়, এটা আমি অসংখ্য অসংখ্যবার প্রমাণ করেছি আমি নিজেই। ঠিক আছে, কেউ না পারলে এটা দায় দায়িত্ব তার, সম্পূর্ণ দায় দায়িত্ব নিজের। কি আমি বলতেছি হয়, কিন্তু আপনারটা হবে কিনা সেই দায় দায়িত্ব আমি নিয়ে নেই, কিন্তু আমি দেখাচ্ছি যেটা হয়। কথা বলেন, সবাই একটু কমেন্টস করেন। তাহলে কি আহ, আমি কিন্তু আগেই বলে দিতে পারতাম, মানে এই কাজটা না লিখেও হবে, আপনি যখন ভবিষ্যতে করবেন। 5 যাই বলুক, দৈর্ঘ্য প্রস্থের দিয়ে পরিসীমা দিলে আপনি পুরাটা নিবেন না, মানে এখানে এই দুটা যোগ করে দেন, মনে মনে বলেন 5 ভাগ, মানে একটা 2 খণ্ড, একটা 3 খণ্ড, তাহলে 5টা টুকরা আছে, এই 5টা টুকরা মিলে এটা অর্ধেক ধরেন। এনে 60 দিতে পারে, 30 দিতে পারে, যাই হোক, অর্ধেক ধরেন। 5 টুকরা মিলে যদি 30 দিত, তাহলে আমার এটা 15 ধরতাম আমি, 20 ধরছি। 5 খণ্ড মিলে যদি 20 হয়, তাহলে প্রতি খণ্ড 4, তাহলে এটাকে 4 × 2 = 8 লিখে দেন ঝটপট, এটা 12 লিখে দেন, শেষ অঙ্ক। হ্যাঁ, হ্যাঁ। তো ওইটা ভালো না, এটা ভালো হয়েছে, আপনি সহজ জিনিসটাকে ডাবল করতেছেন। আমি আরো শিখাইছি যে ডাবল কে আরো কি করেন, একই জিনিস বারবার আছে, বুঝেন না?
কারণ বিষয়টা এমন হইলো না যে জুতা কিনছেন একটা, জুতার দাম 500 টাকা, কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে ভাই জুতার দাম কত, আপনি বলছেন 2 জোড়া 1000 টাকা। ওই তো, মানে আপনার ওইটাই আপনি ডাবল করে বলছেন। তো এইভাবে তো সবই বলা যায় যে ভাই কলমটার দাম কত, এরকম 2টা কলমের দাম 40 টাকা। মানে আপনার জিজ্ঞেস করছে কয়টা? বরং এরকম যদি 10টাও কিনে থাকেন, আপনি একটার দাম বলবেন, এটাই তো নিয়ম। তাহলে আজকে থেকে এভাবে আলাপ হবে, মনে থাকবে কথাটা। যদি আপনি বলেন যে আপনার ঘড়িটার দাম কত, তখন বলতে হবে এরকম 2টা ঘড়ির দাম এত, মানে সবকিছু ডাবল ডাবল করে বলবেন। কি মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? তো কোনটা সুন্দর বলেন, বলেন। একজন জিজ্ঞেস করলো ভাই এই বোর্ডটার দাম কত, ডিজিটাল বোর্ডটার দাম কত, আমি বললাম এরকম 2টা বোর্ডের দাম 7 লাখ টাকা। বরং আমি যদি এরকম 5টাও কিনে থাকি, তাও তো আমার উচিত কি একটার দাম বলা। তো ওই কাজটাই এখানে এরকম হচ্ছে। ও লাইটিং এর সমস্যা হয়েছিল, কি হচ্ছে এখানে? হঠাৎ করে আমি সাদা কালো টিভির মতো হয়ে গেলাম কেন? ব্ল্যাক এন্ড হোয়াইট রয়্যাল 14 ইঞ্চি টিভির মতো হয়ে গেছে, কারণ কি? হ্যাঁ, কিছুই ঠিক নাই, ঝিরঝির করতেছে। হয়তো নেট ওটা ঠিক আছে, মানে মনিটর বা সামথিং লাইটিং কোনো প্রবলেম হয়েছে, এটার সাথে অ্যাডজাস্ট করতে পারছে, সমস্যা নাই, ওখানে ভালো গেলেই হলো। এটা তো আমার ভিউ, আপনাদের সাথে ক্যামেরাটা ওখানে ভালো দেখা গেলেই হলো। লেখাগুলা বা সবকিছু ক্লিয়ার থাকবে, এই জন্য স্যারের ক্লাস করলে সূত্র সূত্র লাগে না। গুড। এবার আসেন, এগুলো মুখে মুখে করা যাবে, সব মুখে মুখে করা যাবে, কিন্তু আমি তারপরে লিখে দিচ্ছি, নাহলে বাসায় গেলে মন থাকবে না আপনার। দেখেন এখানে কি লিখছে, আয়ত আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ, আর ক্ষেত্রফল কত, এবার হচ্ছে দৈর্ঘ্য কত। আবার একটা লিখছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল 512, এবার পরিসীমা কত। তো শুধু দৈর্ঘ্য কত বললে তো দৈর্ঘ্য শেষ, আর পরিসীমা বললে দৈর্ঘ্য লাগবে, প্রস্থ লাগবে, ঠিক আছে। আর ক্ষেত্রফল তো দেওয়াই থাকবে, এগুলোতে ক্ষেত্রফল তো দেওয়াই থাকবে। ক্ষেত্রফল বের করতে গেলে আমার দৈর্ঘ্য প্রস্থ লাগে, কিন্তু ক্ষেত্রফল তো দেওয়াই থাকবে, পরিসীমাতে দৈর্ঘ্য প্রস্থ লাগে। তাহলে সূত্র লেখেন 6 আর 7 8 এগুলোর জন্য সূত্র, মানে 6 থেকে 9 এগুলোর জন্য সূত্র লেখেন। হ্যাঁ, এখানে 10 নাম্বার আবার, 10 নাম্বার আবার হচ্ছে ওই যে শতকরার মধ্যে পড়ে গেছে। হ্যাঁ, এটা না, 6 থেকে 9 পর্যন্ত 4টা অঙ্কের জন্য যখন যে সূত্রটা দিব সেটা, এরকম আরো আসছে কিন্তু আমি দিই নাই। এই একই অঙ্ক এত হচ্ছিল, আসলে কেন ফেলে দিছি, কারণ আমার শীটটা তো 16 পৃষ্ঠা মিলাইতে হবে, তখন যখন মিলে না তখন একই জনকে ফেলে দিই আমি। আর দিলে তো দেওয়াই যেত একই অঙ্ক, আর 10টা দিতাম, লাভ কি? 4টা তো অনেক আসছে, ফেলি না এই জন্য। তাহলে আমি কোনটা পড়াচ্ছিলাম? 6 নাম্বার, সরাসরি দৈর্ঘ্যের সূত্র। এই দেখেন, এই যে রুট ওভার ক্ষেত্রফল 1250 ইন্টু দ্বিগুণ, মানে ওই 2, যত গুণ বলবে সেটা দিয়ে গুণ করে দিতে হবে। ঠিক আছে, দেখেন খেয়াল করেন, তাহলে এখানে কত আসতেছে, 2500 না? কত শেষ অঙ্ক? আর বাসায় গিয়ে যদি এভাবে করেন, যে মনে করি প্রস্থ এক্স, দৈর্ঘ্য 2x, যত গুণ থাকবে তত 3 গুণ বললে 3 দিয়ে গুণ করে দিবেন, ওই ক্ষেত্রফলকে গুণ করে দিতে হবে। আর প্রস্থটা বের করতে চাইলে এখন অর্ধেক করে দিলেও হয়। খেয়াল করে দেখেন, বলে দিচ্ছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য যদি 50 হয়, একটা বের করলে একটা অটো বের হয়ে যায়। দুইটাই সূত্র দিয়ে করা লাগবে না, কিন্তু তারপর আমি সূত্র দিয়ে করে দেখাচ্ছি। প্রস্থ বললে এটাই ভাগ করে দিবেন, এই যে এটাই সূত্র, আমার বইতে দেওয়া আছে। 1250কে 2 দিয়ে ভাগ, যত গুণ বলছে। 2 কোথায় পেলাম, ওই যে দ্বিগুণ, দ্বিগুণের 2, আর ক্ষেত্রফলটা থাকতেই হবে, ক্ষেত্রফল না থাকলে এটা হবে না। তাহলে 1250-এর অর্ধেক হলো 625, এই দেন 25। কিন্তু আপনি পরীক্ষায় কি করবেন, বা যখনই আপনার দুইটাই দরকার পড়বে পরিসীমার ক্ষেত্রে, তখন যে কোনো একটা করবেন। এক্ষেত্রে সব থেকে সুইটেবল হলো প্রস্থ বের করা, কারণ প্রস্থটা তো ছোট করে বর্গমূল, ছোট সংখ্যার বর্গমূল, আর এটা তো আরো বড় হয়ে বর্গমূল। কিন্তু আমার এই অঙ্কে দৈর্ঘ্যের কথা বলছিল দেখে আমি ওটা করছি বাধ্য আমি, কারণ ওখানে তো বলছি তুমি দৈর্ঘ্য বের করো। তারপর আপনি চাইলে প্রস্থ বের করে তারপর ডাবল করে দিলেই হয়ে যাবে, বলে তো দিচ্ছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। পরে এখানে ডাবল অর্ধেক করলেই হয়ে যাচ্ছে, একটা কাজ করলে অঙ্কটা শেষ হয়ে যাচ্ছে। এবার দেখেন আমি মুখে মুখে করে দেখাই, যারা বিশ্বাস করে না তাদের জন্য এটা উৎসর্গ। খেয়াল করেন,
এখানে বলছে দৈর্ঘ্য কি বলেন? আপনি কি জানেন যে অঙ্কটা 7 থেকে 8 লাইনের একটা ম্যাথ? মনে করি প্রস্থ এক্স, দৈর্ঘ্য 2x, তাহলে ক্ষেত্রফল 2x²। প্রশ্ন মতে ওটা সমান 512। এখান থেকে বর্গমূল হবে, এক্স এর মান বের হবে, তারপরে দৈর্ঘ্য বের হবে, প্রস্থ বের হবে, দেন। এত সোজা না, কিন্তু আমি বলছি অঙ্কটা 10 সেকেন্ডে করবো। তো বলেন 512 বলেন 2 দিয়ে ভাগ। কেন 2 দিয়ে ভাগ? এনে কি লেখা আছে? 512কে 2 দিয়ে ভাগ করলে বলেন 256। বলেন বলেন 256। আপনি কি জানেন সেই 256 বর্গমূল 16? তাইলে প্রস্থ হলো 16, বুঝতে আমার 3 সেকেন্ড সময় লাগছে মাত্র। এটাকে 2 দিয়ে ভাগ করে বর্গমূল 16, আর প্রস্থ 16 হলে দৈর্ঘ্য হলো 32, ডাবল। এবার 16 আর 32 যোগ করেন, ডাবল করে দেন, পুরো অঙ্ক শেষ হয়ে গেছে। পরিসীমা মানে ওই দৈর্ঘ্য প্রস্থের যোগ হলে ডাবল। বুঝলে বুঝপাতা। এভাবে আপনি ট্রাই করেন, দেখেন পারবেন সব। চিন্তা শক্তির উপরে পৃথিবীতে কোনো শক্তি নাই, এবং এগুলো সবই প্রিভিয়াস কোশ্চেন। হ্যাঁ, ওই বড় করে তো সব জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু আমি যা দিলাম এটা তো পাচ্ছেন না। বড় বিস্তারিত দেখেন আপনি কোথায় নাই। রিটেনে একটা গাইড বই কিনেন, দেখেন এগুলো সব বিস্তারিত করা। এগুলো তো প্রিলির গুলো তো ওখানে নাই, ওখানে যা আছে এই ধরনের সব বিস্তারিত করা। আমি তো সেটা বুঝেছি, বড় করে তো সবাই পারে, কিন্তু ছোটটা তো সবাই পারবে না। এখন এই যে 9 নাম্বারটা করেন, কি লেখা? হ্যাঁ, দৈর্ঘ্য প্রস্থের কত গুণ? 3 গুণ। এখন দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ 24তম বিসিএসে আসছিল। ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 300। দেখেন 300 এর পরিসীমা কত? তা আমি বলছি যে প্রস্থটা বের করা সুবিধাজনক, কারণ এটা ছোট হয়। তাহলে 300কে 3 দিয়ে ভাগ করেন, 100 বর্গমূল কত? তাহলে প্রস্থ যদি 10 হয়, দৈর্ঘ্য হলো 30। এবার 30 আর 10 যোগ করেন, 40 ডাবল 80। কয় সেকেন্ড লাগছে? এখন তো 10 সেকেন্ডও লাগে না, কিন্তু এগুলো জানা না থাকলে তো আপনি এইগুলো আর পারবেন না এত দ্রুত। কিন্তু এখানে একটু জটিলতা আছে। কি লেখা? 1.5 গুণ। দৈর্ঘ্য প্রস্থের কি? 1.5 গুণ। এখন আপনি প্রস্থ বের করবেন, দেখেন এটা 8 নাম্বার প্রশ্নটা। 8 নাম্বার প্রস্থ বের করতেছেন, তাহলে ক্ষেত্রফল কত আছে বলেন? ক্ষেত্রফল আছে 216, আর দৈর্ঘ্য প্রস্থ 1.5 গুণ আছে। তো 1.5 তো নিজে একটা ভগ্নাংশ। এখন এমনি আমাকে ভাগ করতে হবে, প্রস্থ মানে তো একটা ভাগ। কাকে ভাগ? 216কে ভাগ করলে এমনি তো একটা ভগ্নাংশ, আবার যা দিয়ে ভাগ করবো সে নিজেও একটা ভগ্নাংশ। তো ভাগটাকে অ্যাভয়েড করে দেন। 1.5 মানে কি? তাহলে তার উল্টাটা। তো পৃথিবীর সকল ভাগকেই তো আমি গুণ দিয়ে ব্যাখ্যা করতে পারি, প্রস্থেও এবার গুণ দিয়ে দিলাম। আগের গুলো চাইলে আমি গুণ দিতে পারতাম। দেখেন যেখানে আমি লিখছিলাম √512 এর অর্ধেক, এরকম লিখছিলাম না? তো এটাকে তো আমি এভাবে লিখতেই পারি যে 512 ইন্টু যা দিয়ে ভাগ তার উল্টা দিয়ে গুণ। কারণ হিসেবে তো সব ভাগকেও গুণ দিয়ে লেখা যাচ্ছে, উল্টা দিয়ে গুণ। দেখেন এদিকে কাটলে আপনার 72, তার মানে 144। বলেন তো 144-এর বর্গমূল কত? 12। তাহলে প্রস্থ যদি 12 হয়, তাহলে দৈর্ঘ্য 1.5 গুণ, এটার 1.5 গুণ 18। 1.5 মানে 1 গুণ আর অর্ধেক নিলেই হল। এখন আপনি কি করবেন? 18 আর 12 যোগ করেন মনে মনে, কত? ডাবল। কিন্তু ওই যে আমরা যখন লিখি 2 ইন্টু দৈর্ঘ্য প্রস্থ, সেটা তো রিটেনে বোঝানোর জন্য 18 12 ওটাও যোগ করে দেখা যায়। হুট করে রিটেনে তো হুট করে 60 লেখা যাচ্ছে না, কিভাবে আসলে দেখাতে হবে? যে দুটো যোগ করতে হবে, দেন দ্বিগুণ করতে হবে। প্রিলি থেকে আপনার লেখার দরকার আছে 18 12, যোগ করে লেখার দরকার আছে 30। এখানে আসলে সাধারণত দৈর্ঘ্য প্রস্থ যেই মানের আসে ওটা এমনি এমনি যোগ করে দেয় আর ডাবল করে দিবেন। কি বুঝলেন? লেখা কমে দিলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? 18 আর 12 যোগ করাটা একটা বোকামি প্রিলি পরীক্ষা। কেন আপনি 18 12? তা আপনি জানেন এটা 30 হয়। √ওভার কেন? কেন বাদ দেন, √ওভারই করতে হবে, এটা সূত্র হিসেবে দিয়ে দিলাম না? এতক্ষণ যা দিছি, এগুলো যতগুলো লিখছি সবগুলোতে √ওভার লিখছি কিনা আমি?
লিখছি? তো রুট করবেন, রুট না করলে তো আপনার মানটা আসতেছে না। ঠিক আছে, শুধু খালি এটাকে অর্ধেক করে দিলে কি এত বড় প্রস্থ আছে? ঠিক আছে, এই যে বাগানের অঙ্কটা লেখেন। আর এটা পারবেন না, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ কত পার্সেন্ট হ্রাস? হ্যাঁ, 10% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে, আছে না? তাহলে এটা তো এইভাবে পারবেনি, এটা করানো হয়েছিল। 120, এই যে 120/100 ইন্টু কত বলেন, 90/কত, 100। এবার ধরেন 100 কেটে দিলেন, আর 9 × 108, এর মানে 8% কি, 8% বৃদ্ধি। এটা হলো ম্যাথ আর কি, ঠিক আছে, 8% বৃদ্ধি। দেখেন এরপরে দেখেন আয়তাকার পুকুরের যে ম্যাথ, একটি আয়তাকার পুকুরের দৈর্ঘ্য কত, 60, প্রস্থ 40, তাহলে বিস্তার কত, 3 মিটার। তো এগুলো চিত্র ছাড়া সব করতে পারবেন আপনি, আমি আপনাকে দেখা দিচ্ছি, 11, 12 চিত্র ছাড়া করতে পারবেন, বুঝতে সময় লাগে। তাহলে দেখেন পুকুরের পার কোথায় থাকে বলেন, এই ধরনের বাগানের অঙ্ক বলেই দেয় যে পাড়টা ভিতরে, ধরেন রাস্তাটা ভিতরে থাকলে আমার 3 3 করে দুই দিক থেকে কমবে, আর রাস্তা বাইরে থাকলে আরো জমিটা বাড়লো, তাই না? যা হয়, তো পুকুরের পার সবসময় বাইরেই থাকে। তাহলে আপনি কি করবেন, এই 60-এর সাথে 3 3 দুইবার যোগ করবেন, বলেন 66। চতুর্দিকে তো চিত্র আঁকলে তাই হয়। আর 40-এর সাথে 3 3 যোগ করবেন, বলেন 46। এই 66 আর 46 গুণ করবেন, সেখান থেকে মাইনাস করবেন 60 আর 40। এইটাই অঙ্ক, অথচ এগুলো 7 8 লাইন লিখে সবার মাথা নষ্ট, 11 নম্বর। এইভাবে যদি আপনি মুখে মুখে না করতে পারেন, এটার আপনি আমার সাথে যোগাযোগ করেন, মানে আপনার অঙ্কটা হবে পরীক্ষার হলে এইটুকু করা। এইটুকু জিনিস বাংলা লিখে লিখে আস্তে আস্তে কি হবে আসে জানেন? দেখেন, বলেন বাগানের দৈর্ঘ্য, বলেন বাগানের প্রস্থ, বা পুকুর মনে করেন, বলেন পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ, তাহলে পুকুরের ক্ষেত্রফল। এবার বলেন পার সহ দৈর্ঘ্য, মনে আছে ক্লাস 8-এর? হ্যাঁ, বলেন পার সহ দৈর্ঘ্য, বলেন পার সহ প্রস্থ, পার সহ ক্ষেত্রফল, এরপরে পারের ক্ষেত্রফল। তা আমি কোনো বাংলায় লিখি নাই, ওই কসুমতে যাই লেখেন, বিশ্বাস করেন ওই বাংলা সব বাদ দেন এটাই। তাহলে কে ডিস্টার্ব করছে সারা জীবন? এই যে দেখছেন, দিন শেষে ওই এক জায়গায় চলে আসবে। যাক, ওটা বুঝতে হবে। এখন গুণটা দ্রুত করার, এগুলো অন্যান্য ক্লাসে আমি শিখাইছি, শর্টকাট গুণ, আর সেটা আপনি শিখে নেন। যাই হোক, 636। এখন এটা যদি না বুঝেন, হয়তো চিত্র আঁকেন, দেখেন এই কাহিনীটা। কিন্তু প্রশ্ন, আমার যে এইটুকু লিখে অঙ্কটা করা যায় এরকম একটা ধারণা, আপনি আমাকে এরকম যে কোনো অঙ্ক দেন, ধরেন 20 মিটার 10 মিটার ভিতরে 1 মিটার করে আছে, আমি দেখাই আরেকটা অঙ্ক দেখাই, হ্যাঁ চিত্র দিয়ে দেখাই, আমার তো এইটুকু লিখবো, আমি কোনো ব্যাপার না। ধরেন আপনি গণনায় বুঝাইছেন একটি বাগানের দৈর্ঘ্য 20, প্রস্থ 10, ক্লিয়ার, ভিতরে 1 মিটার চওড়া রাস্তা আছে, কোথায় আছে, ভিতরে, তাহলে এক এক করে বাদ দিয়ে দিব আমি, তাহলে ওইটাই বড়, মানে একটা 20 একটা 10, ঠিক আছে, ভিতরে কয় মিটার চওড়া রাস্তা আছে। তো পরীক্ষার হলে কি চিত্র আঁকার সময় আছে? না ব্যাপক জায়গা দিয়ে রাখছে আপনাকে? কিছুই না, বেঞ্চে কি লিখবেন, বেঞ্চে সব আই লাভ ইউ লিখে ভরে রাখছে। আপনি তো বেঞ্চেও লিখতে পারবেন না, আপনি কি লিখবেন, এগুলো তো সব ভরা, এই যে এই বেঞ্চে তো ভরা, গুড টু টয়লেট ময়লেট সব ভরে রাখে মানুষ। আপনি চেনেন না কোন দেশে থাকেন আপনি? স্যার 10 নম্বর ম্যাথটা আপনার বইয়ের কভারে দেওয়া আছে, হ্যাঁ রাইট, বইয়ের কভার পেজে দেওয়া আছে, ওই যে ওই এই 10%, একদম শুরুতে দেখেন 6টা অঙ্কের মধ্যে ওইটা একটা। হ্যাঁ হ্যাঁ, দেখেন কভারেই দেওয়া আছে, কিন্তু ওই ওই প্রশ্নটা খুব সুন্দর একটা, দেখেন ম্যাজিক ট্রিক। ওভার ক্রসিং তো পরের অঙ্ক, একই জিনিস, এগুলা অযথাই ভয় পাইছে। তাহলে না কত করে আছে বলেন? 1 করে। তো এত কাহিনী না করে আমি জাস্ট যা করব আমি সেটা দেখাচ্ছি। আমি লিখবো 20 × 10, আপনি পারেন কিনা এটা দেখেন, মাইনাস 20 থেকে 2 বাদ দেন, দুই দিকেই কমবে। হ্যাঁ, এখন অঙ্ক হইলেই তো হয়েছে, তাহলে আপনার এত টেনশন কিসের? এর দায় দায়িত্ব তো আমার, যেহেতু আমি শিখেছি।
অঙ্ক সব মিলে যাবে, তাই আপনার ভালো লাগে না, এটা এই ভালো লাগাতে কি করবো আমি? তা আমি রাস্তা দেখা দিলাম, যে কোনো ম্যাথ 15 থেকে 20 সেকেন্ডে করা যাচ্ছে। অঙ্কটা কিন্তু বিশাল। একবার রাস্তা বাদে দৈর্ঘ্য, রাস্তা বাদে প্রস্থ, রাস্তা বাদে ক্ষেত্রফল, দেন রাস্তার ক্ষেত্র। সবাই একটু কমেন্টস করেন। আর যদি মাঝখানে থাকে তাহলে একবার একবার বাদ দিবেন। এই অঙ্কটাই আমাদের একবার একবার, কারণ চতুর্দিকে রাস্তা থাকলে দুইবার বাদ দিচ্ছেন। এখন কেন, কেন বুঝতে গেলে শুধুমাত্র এই অঙ্কই আমি আরো আধা ঘন্টা বোঝানোর ক্ষমতা রাখি, যে যতই বুঝুক। আমার বইতে, এই বইতে 4 নিয়মে করা আছে এই মাঝখানে রাস্তার অঙ্কটা, খুঁজে খুলে দেখেন। 4টা সিস্টেম দেখেছি আমি, এত সোজা না। তাহলে ওই অঙ্কটা একটু দেখি আমরা কি আছে, বা এটাই দিয়ে দেখাই। অঙ্ক আমরা নিজেরাই তৈরি করতে পারি। দেখেন, এখানে আছে 20, আর 1 মিটার চওড়া রাস্তা আর এইভাবে চলে গেছে, এই তো এই অঙ্কটাই তো আছে। তাহলে এখানে কত বলেন? 20, আর এখানে 10। এটা কত মিটার? 1 করে। আবারও লেখেন 20 × 10, একই অঙ্ক, এই যে এইটাই, যে 20 × 10। অবাক হয়ে বিবেকহীন হয়ে রাস্তায় পড়ে থাকবে না। দেখেন মাইনাস, এক এক করে বাদ দেন, 19 নেন আর 9 নেন, শেষ অঙ্ক। একবার একবার বাদ দিবেন। আর এটা যে এত সহজ, এটা কেউ বুঝাতে পারবে না, কারণ মানুষ নিজেই কঠিন, ভাবে কঠিন। মাঝখানে যে জায়গাটা থাকে, মাঝখানের জায়গা নিয়ে তো আমি কাজ করি নাই, আমি কাজ করছি বড় জায়গা বিয়োগ ছোট জায়গা। মাঝখানেটা করলে আমার আলাদা আসতে হবে। আমি দেখাচ্ছি যে অঙ্কটা হয় কিনা। ওই যে যে ক্রিটিক্যাল চিন্তাটা করলেন, এটা হলো আপনার চিন্তা, কেন আপনার মস্তিষ্কটা জটিল, কিন্তু অঙ্কটা জটিল না। মানব মস্তিষ্ক, খেয়াল করেন কেন মানুষ এগুলো সবাই কঠিন বানিয়ে রাখছে। শিক্ষকরা কঠিন বানিয়ে রাখছে, বই পুস্তকে অনেক জটিল জটিল বানিয়েছে। আমি যেভাবে বলতেছি অঙ্কই ভাবে, সব অঙ্ক জাস্ট এরকমই। মাঝে থাকুক, বাইরে থাকুক, ভিতরে থাকুক, চতুর্দিকে থাকুক, আমার কাজ এইটুকু। বাইরে থাকলে যোগ করে নেবো, ভিতরে থাকলে বিয়োগ করব। চতুর্দিকে থাকলে 2বার বিয়োগ করব ভিতরে থাকলে, আর চতুর্দিকে বাইরে থাকলে 2বার যোগ করবো। আর যেহেতু একবার আছে, একবার বিয়োগ করবো, শেষ। নর্মাল বিষয়টাই কেউ বুঝবে না। ধরেন 9 × 19 কত হয়? 9 নং 81, 8 তাহলে কত আসছে? 29। চলেন আমি, আপনি যে মাঝখানের রাস্তা, আমি তো মাঝখানের রাস্তা এখানে হিসাবে করি নাই। এটার নাম কি আপনি জানেন? বলেন, রাস্তা সহ বলেন। বাংলা বুঝে নেই, দেন বলেন রাস্তা সহ বলেন। রাস্তা সহ বাগান, রাস্তা সহ মাঠ, বাগান। বলেন রাস্তা বাদে বলেন, মানে রাস্তা বাদ দিয়ে এটাও বাগান, দুইটাই বাগান। আবারও পাবলিক বাংলায় ধরা, আবারও পাবলিক বাংলায় ধরা, এদের খেয়াল করেন। বলেন বাগান বাগান, বাগান থেকে বাগান বিয়োগ করছি, রাস্তা আসছে। কিন্তু আপনি রাস্তার মাঝখানেটা গেলেন কেন? আমি তো বাগান থেকে বাগান, এখানে তো রাস্তার কোনো হিসেবই নাই, দুইটাই বাগান। রাস্তা তো বাদ দিয়ে দিচ্ছি, একটা রাস্তা সহ একটা রাস্তা বাদে, এখানে কোনো রাস্তা নাই, এই বিয়োগ ফলটাই রাস্তা। এবার আসেন, আপনি যে রাস্তাটা চিন্তা করছেন, বলেন এই রাস্তাটা নিজে একটা আয়ত না? নিজেই কিনা? তাহলে এই রাস্তাটার ক্ষেত্রফল কত বলতে পারবেন? এটা দৈর্ঘ্যে কত? দৈর্ঘ্যে 20, মানে এটা যেহেতু এদিক দিয়ে 20, তাহলে সবগুলা লাইন 20। তাহলে 20, আর এটা প্রস্থে কত? 20 × 1। ক্লিয়ার? এটা হলো দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল রাস্তাটার, মাঝখানে যে রাস্তাটা আছে, প্লাস এই যে রাস্তাটা আছে না, আছে এই রাস্তাটা, ওটা কত লম্বাই কত? 10। যেহেতু এটা 10, তাহলে সবই 10। 10 × 1, কারণ আমরা জানি আয়ত মানে দৈর্ঘ্য ইন্টু কি প্রস্থ, এই যে প্রস্থ। তাহলে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল। এইবার আপনি ভাবতে পারেন যে এই জায়গাটা দুজনের মধ্যেই আছে, কারণ আমি যখন 20 লিখছি তার মধ্যে এটা পড়ছে, আমি যখন 10 লিখছি তার মধ্যে এটা পড়ছে। এখন এটা আসবে ওখানে না, ওইখানে না, এখন এটা দুই জায়গার মধ্যে পড়ছে। তার মানে এইটুকু জায়গা এখানেও আছে, এখানেও আছে। তাহলে একই জায়গা তো আমি বারবার নিতে পারি না। তাহলে তো আপনার যে ভূমিটা আছে, জমিটা বারবার দেখায় মানুষকে, আপনি বেশি বলতে পারতেছেন, একই জমি বারবার মাপবেন। তাহলে মাইনাস 1 × 1, 1 × 1 মানে এই যে এই জায়গাটা, বলেন এটা একটা বর্গ, ওটা ওদিক দিয়েও 1, এদিক দিয়েও 1। দেখেন মিলছে কিনা অঙ্কটা, দেখেন 20 আর 10 কত? 20 আর 10 200। হ্যাঁ,
এইটার যোগ এই ক্ষেত্রফলটার সাথে এটা যোগ হয়েছে, তো অঙ্ক ভুল হয়েছে আমার। এই দেখেন, বুঝতে পারছেন? আপনি যখন আলাদা আলাদা রাস্তা চিন্তা করবেন তখন আপনি কমনটা মাইনাস করে দেন, কিন্তু আমার সিস্টেম ফলো করে দেন, সব অঙ্ক ধ্বংস। তাহলে এখন হয়তো এক দেওয়াতে আপনার জন্য সুবিধা হয়েছে বুঝতে, কালকে লেখা থাকবে এখানে 40-30, আর এখানে 2 বা 3, তখনই মাথা নষ্ট। তো এটা তো মানুষের মাথা নষ্ট, অঙ্কটা নষ্ট না। আপনি এভাবে করবেন, সব অঙ্ক মিলে যাবে। তাহলে আমার যদি এখানে, আপনি রাস্তা আলাদা হিসাব করার দরকার নাই, ধরেন এখানে 3-3 করে আছে, তাহলে আপনি এখানে 17, এখানে 7, অঙ্ক মিলে গেছে। যখনই সন্দেহ হবে তখনই আপনি রাস্তা দুইটা আলাদা আলাদা চিন্তা করে দেন। এদিকে 20x3, 10x3, আর 3×9, দেখবেন ওইটাই চলে এসছে। একবার রাস্তা, তাহলে একবার করে বাদ দিয়ে গুণ করেন, দুইটা করে রাস্তা, দুইবার করে বাদ দিয়ে গুণ করেন। এইটুকু আলোচনা দ্বিতীয়বার কারো কাছে শুনছেন কিনা এর আগে আপনি নিজেকে প্রশ্ন করেন। এবার বুঝছেন? তাহলে আমরা যা বলি এগুলোকে তো সহজভাবে নিয়েন না, এগুলো আপনি খুব সিরিয়াসলি নেন। এরকম এরকম আইডিয়া থাকলে তো অঙ্ক এমনি শেষ, বিশাল বিশাল ম্যাথ কিছু আছে নাকি? এখন হাস্যকর হয়ে গেল সব। আপনি আমাকে দেন, আপনি একটা দেন, দেখেন আমি কি লিখি। আমি চিত্র আঁকবো না, কোনো চিত্র আঁকবো না, আমি লিখবো, আমার 20 সেকেন্ড অঙ্ক হবে। তারপরে যে বর্গের অঙ্কগুলা, বর্গের অঙ্ক এখানে আছে। ক্ষেত্রফল 1 হেক্টর, হেক্টর মানে 10,000 বর্গমিটার। পরিসীমা কত? হেক্টর দিয়ে যদি বলে পরিসীমা কত, তাহলে আপনি মুখস্থ রাখতে পারেন যে 400 মিটার, কারণ এই 10,000 বর্গমিটারকে বর্গমূল করলে 100 মিটার, আর 100-র 4 গুণ 400 মিটার। আর আরেকটা প্রশ্ন আসে, এওর লেখা থাকে, এওর, এওর মানে 100 বর্গমিটার। তো 100-র বর্গমূল 10, 10-এর 4 গুণ 40। এগুলো কমন প্রশ্ন, প্রায়ই আসছে, আপনি এমনি এমনি বলতে পারতেছেন। এই যে আমি যে বলি, আমি আবার বলতেছি, হেক্টর মানে কত? 10,000। বলেন ক্ষেত্রফল 10,000, প্রশ্নটা কি লিখছে? একটি বর্গের ক্ষেত্রফল কত? 1 হেক্টর মানে কি? 10,000 বর্গ কিলোমিটার না মিটার। তাহলে ক্ষেত্রফল মানে আমি লিখবো স্কোয়ার, হেক্টর মানে 10,000। তাহলে দেখেন বর্গমূল 100, কারণ শূন্য জোড়ায় জোড়ায় থাকলে দুটা থাকলে একটা করে নিব। আর পরিসীমা মানে কি? তাহলে 400, শেষ অঙ্ক। তো এটা আপনি মনেই রাখবেন যে হেক্টর বললে 400, আর এওয়ার বললে 40। এক সময় করাই লাগবে না, কয়েকবার করে পড়ে দেখেন, আমি যেভাবে বলতেছি সেকেন্ডে সেকেন্ডে হবে। এই যে 42তমতে একটা আসছে, কর্ণের অনুপাত, এরকম প্রচুর প্রশ্ন আসে। 42তম, তারপরে 36তম, নিচে আরো আছে। লেটেস্ট সময় বর্গের কয়েকটা আসছে, একদম আসে না, এটা ভুল। বৃত্ত চতুর্ভুজ সমান সমান সমানুপাতে আসতেছে। বড় ক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য অপর একটি বর্গের পরিসীমার সমান, মানে একটা বর্গের যে একটা বাহু, সেটা আরেক বর্গের কি 4 বাহুর সমান। তার মানে এর এক বাহু আরেকটার 4 বাহুর সমান। তার মানে বলেন 4:1 আর কি বিষয়টা, ওরটা ওর এখানে চলে আসবে, এ 4 গুণ ও 1 গুণ। তাহলে কর্ণের অনুপাতও 4:1ই হবে, এই একই। এটা জাস্ট মনে রাখেন, এরকম হয়ে গেল। আমি আবার বলতেছি, একজন যদি আরেকজনের 4 গুণের সমান হয়, তাহলে বিষয়টা এমন হবে যে একটার এক বাহু আরেকটার পরিসীমার সমান, তার মানে নিজেই 4 গুণ। এটা অনুপাতের একটা ধর্ম আছে, ধর্মটা আমি শিখে দিই। অনুপাতের ধর্ম হইল, যেগুলো নিয়ে একটা লাইভ ক্লাস ওই দিন আমি সুন্দর বুঝেছিলাম, যে একজনের বেতনের 25% একজনের 35%-এর সমান, কার বেতন বেশি? দেখেন খেয়াল করে, ধরেন 2A সমান 3B, 2A সমান 3B বা 4B, ধরেন এরকম একটা কিছু আছে না? 4A সমান 5B, এরকম আছে কিনা? এরকম থাকলে কোনটা কার? 4A সমান 5B। এবার এবার একটু ভাবেন বিষয়টা, যদি এরকম থাকে কোনটা বড় মনে হচ্ছে? এদিকে তাকালে, মনে হচ্ছে যে 5, এখানে 5। যেহেতু এর 5 গুণ মিলে এর সমান 4 গুণের সমান হয়, তার মানে এটাই বড়, মানে এটা উল্টা আর কি। মানে বুঝছেন বিষয়টা? তার মানে এর মানটাই 5 ধরবেন, আর বি এর মানটাই 4 ধরবেন। কেন 4 ধরবেন আর 5 ধরবেন? দেখেন, বলেন এর মানটা যদি 5 হয় তাহলে 4×5 = 20, আর বি এর মানটা যদি 4 হয় তাহলে 4×5 = 20।
এর সাথেরটাই ওর মান, ওর সাথেরটাই এর মান। এ বড় দেখেই তো কম নিলেই হচ্ছে, আর ও কম দেখেই তো বেশি নিতে হচ্ছে। এখন বলতেছে একজনের এক বাহু আরেকজনের, মানে এক বর্গের যে একটা বাহু আরেকজনের পরিসীমার সমান। ওই যে অনুপাতের ধর্মটা, মানে ওর একটাই বাহু, মানে এ বড় এ ধরছি, আর ওর 4টার সমান, তার মানে নিজেই 4 গুণ। ও ও বড় না, এ বড়, যার সাথে সংখ্যা আছে সেই ছোট। তার মানে বলেন এটা 4 ওটা 1, অনুপাত করলে হয়ে যাবে 4:1, উল্টা। এই দেখ, বা নর্মালি আপনি এভাবে চিন্তা করতে পারেন, বাহুর অনুপাত এ বাই এ, এভাবে লিখলে এ বাই এ লিখলে বোঝা যাচ্ছে 4:1। আমি বুঝতে পারছি 4/1। তাহলে কর্ণ, কর্ণ আর কি, এখানে একটা রুট টু দিলেও এটাই তো কর্ণ। দেন বুঝেন নাই জীবনে কিছু, এটাই তো কর্ণের অনুপাত। বাহুর রুট টু দিলেও একই অনুপাত। কারণ আমি তো এটার সাথে রুট টু দিতেই পারতেছি। দেখেন যেটা বাহুর অনুপাত ওটাই কর্ণের অনুপাত। এই যে এটাই রেজাল্ট। এই হলো ফ্যাক্ট। দেখেন কে কে বুঝছেন, কমেন্টস করেন। তাহলে যখন দেখবেন একজন আরেকজনের 3 গুণের সমান, মানে নিজেই 3 আর কি, ও 1, উল্টা। তাহলে ওর সাথে যেটা দেখতেছেন ওটা ওর মান ধরবেন, তাহলে তার করে লেখাই লাগে না আর আমার। বলেন বলেন কেমন বুঝছেন বলেন। এইটুকু আইডিয়াই তো আপনি কোথাও পাবেন না। এগুলো তো দেখে পাবেন, কিন্তু এগুলো লিখে লিখে করে, আমি বলছি কিছুই লেখার দরকার, আমি মনে মুখে মুখে করতে পারবেন, বুঝতে পারছি। তো এইভাবে বুঝে বুঝে করেন, আর কিছু নাই। আর এই যেগুলা এগুলা শর্টকাট সূত্র দিয়ে করেন। এই যে একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 8 ফুট না? বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত? তাহলে দেখেন এই 8 ফুট যদি হয় বর্গের বাহু, তাহলে এই বর্গের ক্ষেত্রফল হলো 64, আর তার কর্ণের উপর যে বর্গটা হবে সেটা ডাবল হয়ে যাবে, 128। এই অঙ্কগুলা একটু বোঝার আছে, যে কয়েকটা অঙ্ক দেখাচ্ছি। 16, 17, 18 আমি দেখাই। 16, 17, 18-র মধ্যে একটা কনসেপ্ট আছে। যখনই বর্গ আর কর্ণের মধ্যে তুলনা করবে, এই হলো বর্গ আর এই হলো তার কর্ণ, এই হলো কর্ণের উপর বর্গ, যে খেয়াল করেন কর্ণের উপর বর্গ। এই বর্গের বাহু কত? 8। তাহলে এই ক্ষেত্রফলটা হচ্ছে 64, এর ডাবল হলো ওইটা, শেষ অঙ্ক। এভাবে আপনি করতে পারেন দ্রুত। মানে দেওয়া থাকবে এই বর্গের বাহু, আর ক্ষেত্রফল জানতে চাইবে ওই বর্গের, মানে যারটা দিবে তারটা বললে তার মজা নাই, এটা তার মজা নাই। বুঝতে পারছেন? এখন আপনি যদি নর্মালি সূত্র লিখে করেন, তাহলে এ সমান 8, কর্ণ সমান √2a, তারপরে তার বর্গ, ওইটাই আসবে। আরেকটা প্রশ্ন করে, ওইটা আমি দিয়েছিলাম, ওই যে ওরকমই কমন আসছে, কর্ণের দৈর্ঘ্য দিয়ে বলে এই বর্গেরটা কত হয়, দেখেন একই। এখন যদি কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য দিয়ে বলে, কর্ণের দৈর্ঘ্য দিয়ে বলে যে এই কর্ণের দৈর্ঘ্য দিল 6, দিয়ে বলে এই বর্গের ক্ষেত্রফল কত, মানে যার কর্ণ 6 তার ক্ষেত্রফল ওই বর্গেরই, মানে যার কর্ণ 6 তার ক্ষেত্রফলটা কত। কিন্তু 6-এর উপর যেটা বর্গ সেটা তো তার কর্ণের উপর বর্গ, অন্য বর্গ, কিন্তু মূল বর্গ তো এটা। তাহলে 6 দিয়ে যদি বলে এর ক্ষেত্রফল কত, তাহলে এখান থেকে বাহু বের করার দরকার নাই, এই 6-কে স্কয়ার করে দেন, তাহলে 36 হলো বড় বর্গটা, তার অর্ধেক করে দেন, বলেন শেষ অঙ্ক হয়ে গেছে। অনেকে না বুঝে কি করে, এখান থেকে বাহুটা বের করে তারপর বর্গ করে। এটা এটা লস প্রজেক্ট। শুনুন, আপনি বর্গ থেকে বর্গতে যাতায়াত করবেন সব সময়, যখনই বর্গের ক্ষেত্রফল বা কর্ণের উপর বর্গের ক্ষেত্রফল বলবে, আপনি যাই থাকুক সেটাকে বর্গ করে দিবেন। বর্গ করে দিয়ে যদি দেখেন যে এটা ষোলোটার বাহু, তাহলে ওটা ডাবল করলেই 64 ডাবল করলেই বড়টার ক্ষেত্রফল পাচ্ছেন। আর যদি দেখেন যে ওটা বড়টার বাহু, মানে ছোট বর্গের কর্ণ মানে বড় বর্গের বাহু, একজনের কর্ণ একজনের বাহু, তখন আপনি এটাকে বর্গ করে অর্ধেক করে দিবেন। এটাকে আমার বইতে লেখা হাফ ইন্টু কর্ণ স্কয়ারে থাকি। সূত্রটা কি লেখা ছিল বলেন? হ্যাঁ, এই সূত্রটা কোত্থেকে আসলো, এই থিঙ্কিংটা কোত্থেকে আসলো, দেখ খেয়াল করেন। এটা কি, এটা কি কর্ণ, আর এগুলো বাহু, তাই না? তাহলে পিথাগোরাসের সূত্র থেকে বলেন কর্ণ স্কয়ার, বলেন a² + a²। তাহলে দেখেন সূত্র কিভাবে আসলো,
বলেন কি লিখছি আমি? বলেন এটা বর্গের ক্ষেত্রফল, স্কোয়ার বর্গের ক্ষেত্রফল। এই যে বর্গের যে মূল ছোট বর্গের যে ক্ষেত্রফল, বর্গের যে ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফলের দ্বিগুণ হলো তার কর্ণের উপর যে বর্গটা আছে। আর এই টু ওই পাশে গেলে কি হয়ে যাচ্ছে বলেন? বলেন। হ্যাঁ, তাহলে বাহুর উপর যে বর্গটা সেটা তার কর্ণের উপর যে বর্গের তার, মানে এগুলো তো কাল্পনিক সূত্রে পাওয়া না, স্বপ্নে পাওয়া জিনিস, এটা তো লজিক্যাল। মানে কর্ণের উপর যে বর্গটা সেটা বাহুর উপর বর্গের দ্বিগুণ হয়, অথবা কর্ণের উপর বর্গের অর্ধেক সাইজ হলো বাহুর উপর বর্গ। এই জন্য কিন্তু আমি খালি অর্ধেকটা ডাবল করতেছি, অঙ্ক হয়ে যাচ্ছে। দেখেন এটা এখান থেকে প্রমাণিত। আমরা বলি না যে বর্গের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণ স্কোয়ার, তার মানে বুঝেছি কর্ণটাকে স্কোয়ার করে অর্ধেক করে দিলেই, কর্ণটাকে স্কোয়ার করে অর্ধেক করে দিলেই সেটা বাহু স্কোয়ারের সমান হয়ে যাচ্ছে। দেখেন কারা কারা বুঝছেন? এভাবে করবেন। এখানে আর তেমন কিছু নাই, ওই 10% অঙ্কটাও আছে এখানে। আর ট্রাপিজিয়াম, সমান্তরাল বাহু, এটা তো দেখা যাচ্ছে বইতে, আমার বইতে ট্রিক গুলো আছে, শর্টকাট সব দেওয়া আছে। যে ট্রাপিজিয়াম কিন্তু আসে না এখন পর্যন্ত, এখন পর্যন্ত ট্রাপিজিয়াম আসে নাই, টেনশনের কারণ নাই। আর সামান্তরিকের অঙ্ক তো এই যে 75 ডিগ্রি, এটা দেখাইছি অলরেডি। ওই যে কোণ মনে আছে, কোণ বুঝেন নাই? সামান্তরিক কোনো সূত্রই নাই, ভূমি উচ্চতা আর কিছুই নাই, যে কোনটি সাইডের কোনো প্রশ্ন নাই, ভয়ের কিছু নাই। আর রম্বস, এই তো সামান্তরিক পারবেন। আর রম্বসের তো ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদের গুণফল, এভাবে পারবেন না, পড়ার আছে। কিন্তু আজকে তো আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে গেছেন যে এই আইটেম পড়তে হবে, এবং কিছুই নাই বলেন, ক্ষেত্রফল পরিসীমা বলেন। আর বাগান টাগানের অঙ্কগুলো এত বড় অঙ্ক আসলে আজকের পরে হাস্যকর বানিয়ে দিয়েছে, এইগুলো লাভ হয়েছে। তারপরে মোটামুটি সবই করেছি, এই জায়গাটা বাদ দিয়ে দিয়েছি, ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামটা একেবারে বাদ দিচ্ছি, ট্রাপিজিয়াম আসবে না। আপনি সামান্তরিক পর্যন্ত পড়েন, সামান্তরিক রম্বসটা একটু পড়েন, বেসিক গুলো এখানে দেয়া আছে। অবশ্যই দোয়া রাখি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।